আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 25 ব্যাচ তাপগতিবিদ্যার ওয়ান শট সিকিউ ক্লাসে সবাইকে শুভেচ্ছা। চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, তাপগতিবিদ্যা অলরেডি আমি কিন্তু ওয়ান শট ক্লাস তোমাদের কমপ্লিট করে দিয়েছি এবং যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকের একটা ভালো রকমের ব্যাখ্যা এবং সেখান থেকে কী টাইপের ম্যাথগুলো হতে পারে একটা ভালো রকম ধারণা আমি দিয়েছি এবং সেখানে তোমরা অনেক শিক্ষার্থী অলরেডি ক্লাসটা দেখে ফেলেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কী করবো, যেহেতু টপিক পড়া হয়ে গেছে, এখন দেখো এই সৃজনশীলগুলো আমরা দেখবো। এখন দেখো সৃজনশীল কোনগুলো দেখবা, মনে রাখবা সবসময় রিসেন্ট যে সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবা, কারণ দেখবা যে ওই রিসেন্ট টাইপই মানে ঘুরে ফিরে চলে আসে পরীক্ষা, মানে ওই টাইপগুলো তুমি কিন্তু সরাসরি এটা কমন পেয়ে যাচ্ছ, ব্যাপারটা এরকম না। এখান থেকে তুমি ঘ নাম্বারের যে প্রসেস, যে মেথডটা তুমি পাবা সেইটা তোমাকে মাথায় সেট করে নিতে হবে। এটাই হচ্ছে ভালো করা ফিজিক্সে করার প্রথম মাধ্যম আর কি। হ্যাঁ, তো দেখো আমরা ঢাকা বোর্ড 24 থেকে স্টার্ট করব। তো কি বলতেছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, ঢাকা বোর্ড 24 বলতেছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা চাপের একটি সিলিন্ডার 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে CO2, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু মেনশন করে রাখি CO2, এটা কিন্তু ত্রিপরমাণুক, যার গামার মানটা অলরেডি তুমি জানো 1.33, এটা আমি অলরেডি মনে করে রাখলাম। ওকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, দেখো কি প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যেখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তার মানে এটা মোটামুটি তোমাকে মার্ক করে ফেলতে হবে। আচ্ছা, গ্যাসের আয়তন 2 গুণ, কত গুণ করা হয়েছে? 2 গুণ করা হয়েছে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে, তাহলে 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলেছে। তো ঠিক আছে, চূড়ান্ত চাপ যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা মোটামুটি বুঝে গেছি যে এটা আসলে কোন প্যাটার্নের অঙ্কটা করা লাগবে। সো আমরা গ নাম্বার সমাধানটা করা শুরু করব। তার আগে এখানে আমরা একটু দেখব দেওয়া আছে, কারণ এই জিনিসগুলো তুমি যদি আগে বের করে নাও তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, খুবই মনোযোগ দাও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, যে আদর্শ তাপমাত্রা চাপের একটি সিলিন্ডার। ওকে, আচ্ছা, কত গুণ করা হয়েছে? 2 গুণ। তার মানে আয়তনটাকে আমরা বলতে পারি যদি V1 মানে V আর V2 মানে হচ্ছে 2V, ঠিক আছে। যেহেতু আদর্শ তাপমাত্রা চাপের কথা বলেছে, মানে এটা প্রমাণ চাপ বোঝানো হচ্ছে, তাহলে এখানে P1 মানে হচ্ছে আমরা 1 ATM লিখতে পারি বা 10⁵ নিউটন পার মিটার স্কয়ার ধরতে পারি। সো তোমার ইচ্ছা, নো প্রবলেম। ওকে, আচ্ছা, তুমি এটা করতে পারো, এটা করতে পারো, তোমার থেকে আসলে P2 জানতে চা হচ্ছে। তাহলে এটা আমি তোমাদের একটা কথা বারবার বলে আসছি, দেখো গ নাম্বারের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, গ নাম্বারের জন্য রুদ্ধতাপের সমষ্ণ প্রক্রিয়ার যে সূত্রগুলো আমি তোমাকে শিখাইছি, একটা P1 V1 গামা, আরেকটা হচ্ছে P2 V2 গামা, ঠিক আছে। আরেকটা কি শিখেছিলাম, T1 V1 গামা -1 এবং T2 V2 গামা -1। আরেকটা শিখাইছিলাম T1 P1 1 মাইনাস গামা বাই গামা এবং হচ্ছে T2 P2 1 মাইনাস গামা বাই গামা। আমি তোমাদের বারবার বলছি যে এই তিনটা থেকে গ নাম্বারে যে কোনো একটা সূত্র তুমি কমন পেতে পারো এবং তুমি দেখতে পাচ্ছ প্রথম সূত্রটা অলরেডি চলে আসছে। তাহলে এখন আমরা লিখবো P1 V1 গামা এবং লিখবো হচ্ছে P2 V2 হচ্ছে গামা। তাহলে এখান থেকে আমাকে কোনটা বের করা লাগবে? আমাকে P2 বের করা লাগবে। তাহলে P2 V2 গামা এবং হচ্ছে P1 V1 গামা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি P2 যদি বের করতে চাই তাহলে V1, এখানে V2, তার মাথার উপরে গামা, আর এখানে হবে কত বলো তো? এখানে হবে P1। তাহলে এখন V1 এর মান কত? V1 এর মান হচ্ছে গিয়ে তুমি দেখতে পাচ্ছ V, তাহলে আমি V বসালাম, এটার মান হচ্ছে কত? 2V, তার মাথার উপরে কত? এখানে গামার মানটা বোঝা লাগবে। সো এখানে দেখো গামার মানটা কিন্তু 1.33, এটা তো তোমাকে বলা লাগবে না। তাহলে এখানে 1.33, ঠিক আছে। আর P1 এর মান হচ্ছে 10⁵, যেহেতু নিউটন পার মিটার স্কয়ার আমি বলেছি, তো একটু আমি উঠাই দিলাম, এখন তার সমস্যার কথা না। তাহলে VV কাটা, তাহলে হাফ, তার মাথার উপরে হচ্ছে 1.33 আর এখানে 10⁵। সো আমরা একটা ক্যালকুলেট 3.98 10⁴, ঠিক আছে। অবশ্যই নিউটন পার মিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে আমরা বের করে ফেলছি। ওকে, ঘ নাম্বার শেষ। এবার ঘ নাম্বার কি বলছে? শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। আচ্ছা, তো উনি কি বলছিলেন? উনি বলছিলেন কি, দেখো যে গ্যাসের আয়তন 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় যে কাজটা কম হবে না বেশি হবে, এটা আমরা যদি বের করে ফেলি তাহলে মোটামুটি কিন্তু বুঝে যাব যে কৃতকাজটা যে আসবে। আমি বারবার তোমাদের কিন্তু বলেছিলাম, মেনশন করেছিলাম, দেখো এটা একটা টপিক কৃতকাজ। তো যেহেতু এখানে দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা সমষ্ণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয়। তো প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজটা বের করতে চাই, ঠিক আছে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, ওকে। কারণ দেখো এখানে শিক্ষক দুইটা কথা বলছে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এটা যদি এখন আমরা বের করতে চাই, এটার নাম দেবো W1। সূত্র হচ্ছে আমাদের একটা nRT ln V2 বাই হচ্ছে V1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো আর এর মানটা মুখস্থ 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো এন এর মানটা অবশ্যই 1 মোল, টি এর মানটা অবশ্যই 0°C, কারণ স্বাভাবিক বলা হয়েছে। তাহলে 0°C মানে হচ্ছে 273 কেলভিন। এই তো V1 মানে হচ্ছে
ভি, আর V2 মানে হচ্ছে 2V। তো চলো জাস্ট সরাসরি মানটা বসাবো। 1, এটার মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 273, এখানে হচ্ছে লন, আর V2 মান হচ্ছে গিয়ে তোমার 2V, আর এটা হচ্ছে গিয়ে তোমার ভি। সো এখানে বুঝতে পারছো কাটাকাটি হবে। সো কাটাকাটি হলে 1 গুণ 8.314 গুণ 273 লন ভিভি কাটা, তাহলে শুধুমাত্র 2 থাকে। সো ক্যালকুলেশন করি, 1573.63 জন অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা গেল তোমার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া তুমি বের করে ফেলেছো, এবার তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া দরকার। আমি দেখি শিক্ষকের বক্তব্য ঠিক আছে কিনা। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র তুমি অবশ্যই জানো যে সেটা আসলে কি, সেটা আগে আমরা লিখবো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটার যে সূত্রটা, সেই সূত্রটা আমরা সবাই জানি যে ডাব্লু মানে হচ্ছে মাথার উপরে এন আর যাবে, ঠিক আছে। তো আলফা মানে গামা মাইনাস 1 যদি নিই, তাহলে এখানে বলতে হবে T1 মাইনাস হচ্ছে T2। আচ্ছা, তো চলো এখন দেখি যে কী কী আছে, মানে এখানে অঙ্কে কী কী আছে, আমরা কী কী পাচ্ছি। অবশ্যই এনটা দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মোল। দেখো অঙ্কগুলো কীভাবে আগে বের করতে হবে। তুমি যেটা চাইছো আগে সূত্রটা লিখবা, লিখে দেখবা যে এখানে মিসিংটা তোমার কী আছে, সেই মিসিংটা বের করার জন্য তোমাকে আবার মানে পদক্ষেপ নেওয়া লাগবে। আচ্ছা, এটার মানও তুমি জানো, সেটা হচ্ছে 1.33, এটা নিয়ে কোনো সমস্যা নেই। T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, এটাও তুমি জানো। আচ্ছা, T1টা জেনে গেছো, গামার মানটা জেনে গেছো, আর এর মানটাও তুমি মুখস্থ 8.314 জুল পার মোল পার কেলভিন। বাট দেখো তোমার কাছে T2 কি আছে? নাই। তাহলে প্রথম অবস্থায় তোমার আগে T2টা বের করা লাগবে। তাহলে T2টা আমি বের করবো কোথা থেকে? ওই যে আবারও বলছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া T2, এখন তোমার উদ্দেশ্য T2 বের করা। তাহলে এখন আমরা এই যে একটা সূত্র আছে T1 V1 গামা মাইনাস 1 এবং T2 V2 গামা মাইনাস 1, এখান থেকে T2টা বের করে নেব। তাহলে এই পাশটা আগে চলে আসবে, হ্যাঁ এই পাশটা আগে চলে আসবে T1 V1 গামা মাইনাস 1। তাহলে T2টা যদি বের করতে চাই, তাহলে এখানে আমার কি থাকতেছে দেখো, এখানে V1 থাকতেছে, এখানে V2 থাকতেছে, এখানে গামা মাইনাস 1, আর এটা হচ্ছে T1। ওকে, আচ্ছা তাহলে এবার চলো দেখি। V1 এর মান আমরা জানি V, V2 এর মান হচ্ছে 2V। ওকে, এখানে হচ্ছে 1.33 মাইনাস 1, আর T1 এর মানটা আমরা সবাই জানি 273 কেলভিন। তো এই ভি কাটা, তারপরে উপরে থেকে হাফের মাথার উপরে 1.33 মাইনাস 1 গুণ 273। সো আমরা একবারে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আসে 217.18 কেলভিন। ঠিক আছে, দেখো তুমি কিন্তু কাঙ্ক্ষিত টি এর মানটা পেয়ে গেছো, মানে T2 এর মানটা পেয়ে গেছো। তাহলে এখন তোমার কাছে আর এই সূত্রটা ফেলতে অসুবিধা হওয়ার একদমই কথা না, যে আমরা W2 নাম দিব। সূত্র কী ছিল? এন আর, এটা হচ্ছে আমরা লিখছিলাম গামা মাইনাস 1, আর এখানে দেখো T1 মাইনাস হচ্ছে T2। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। তো T1 এর মানটা তুমি আগে থেকে জানো 273 কেলভিন, এবং T2 এর মানটা তুমি কেবলই বের করে ফেলেছো 217.18 কেলভিন, রাইট। আচ্ছা, আর এর মান কি আমাকে বলা লাগবে? 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, গামার মান হচ্ছে 1.33, এই তো হয়েই তো গেছে। তাহলে 1, তারপরে 8.314, আর এখানে হচ্ছে কি তোমার 8.33 মাইনাস হচ্ছে 1। আচ্ছা, T1 এর মান হচ্ছে 273 মাইনাস হচ্ছে 217.18 কেলভিন। আচ্ছা, কেলভিনটা বাইরে দেওয়াই ভালো হবে। ওকে, সো আমরা একটু ক্যালকুলেশন করি। 1406.7 জুল। তাহলে এটা দেখো W2, ঠিক আছে। তাহলে এখন দেখো শিক্ষকের কথা কি, শিক্ষকের কথা তো ঠিকই ছিল যে সমষ্ণ প্রক্রিয়ার কাজটাই কি থাকবে, বেশি থাকবে, আর এটা কাজটা হচ্ছে কম থাকবে। দেখো ঘটনাটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো প্রশ্নে আমাদের কি বলেছিল, একবার আমরা আরেকবার উদ্দীপকে চলে যাব। হ্যাঁ, দেখো কি বলছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। হ্যাঁ, ঘটনাটা একদম ঠিক, যে আমরা যখন ঘ নাম্বারটা সলভ করতে গেলাম, সেখানে আমরা দেখো এটা পেলাম হচ্ছে 1573.63, আর রুদ্ধতাপীয় তো তুমি করতে গেলা, করে দেখলা হচ্ছে 1406। তার মানে দেখো অবশ্যই মোটামুটি 100 থেকে কম। তাহলে এখন আমরা কি বলবো, যে হ্যাঁ বক্তব্য ঠিকই ছিল, মানে W1টাই বড় শিক্ষকের মতে। হ্যাঁ, আমি বলবো বক্তব্য সঠিক ছিল। বক্তব্য কি ছিল? সঠিক ছিল। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এই তো হয়ে গেল, কোনো প্যারা নাই। তো পরবর্তী বোর্ডে চলে যাবো। তো দেখো কুমিল্লা বোর্ড 24 কি বলতেছে, যে পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। কয় গ্রাম করে? 8 গ্রাম করে। প্রথম সিলিন্ডার আয়তন স্থির রাখতে হবে। তাহলে প্রথম এই কথাগুলো কিন্তু তোমাকে সবসময় নোট করতে হবে, আসলে ওনারা কি বলতেছে। দেখো প্রথম সিলিন্ডার আয়তন স্থির রাখা লাগবে, রেখে 410 জুল তাপ প্রদান করে গ্যাসের তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত হলো। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারের চাপ স্থির রেখে 410 জুল
প্রদান করা হলো, মোলার গ্যাস ধ্রুবকের মানটা দেওয়া আছে। ওকে ফাইন। তাহলে স্থির আয়তনের মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা তোমাকে সিভি বের করতে বলছে। কি বের করতে বলছে? সিভি বের করতে বলছে। তাহলে এখন তোমাকে একটা মাথায় রাখা লাগবে, আমি বলে দিই যে দেখো আমি তোমাদের সিপি সিভি গামা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু খুব সুন্দর করে বলে দিছি। তার মানে তোমার এখানে একটু পয়েন্ট আউট করা উচিত যে সিপি বা সিভি কীভাবে বের করতে হয়, এই জিনিসটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা আমি 3 স্টার দিয়ে দিলাম। এখন আমি তোমাকে এটা যা বের করে দেবো ব্যাপারটা তাই হবে, ঘটনা কিন্তু এরকম না, ঠিক আছে? তো এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা কিন্তু ভুল করো না। এখন দেখো হাইড্রোজেন যদি গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাসের হচ্ছে যে দ্বিপরমাণু হাইড্রোজেন, তাহলে এর গামার মান হচ্ছে 1.41 বলতে পারো বা 42 বলতে পারো, কোনো সমস্যা নেই, এটা আমি বুঝে গেছি। তাহলে এখন আমাকে এখানে সিপি বের করা লাগবে। চলো আমরা গ নম্বর সমাধানটা বের করি। প্রথমত আমরা এখানে যে সূত্র পড়ছিলাম যে সেটা হচ্ছে সিপি বাই হচ্ছে সিভি মানে হচ্ছে গামা। এখানে মানটা বসাবো, সিপি এখানে হচ্ছে সিভি, এটার মান হচ্ছে 1.41 ধরলাম। আচ্ছা এবার একটু আড়াআড়ি গুণ করো। তো আড়াআড়ি যদি গুণ করো তাহলে দেখো দেখো এর নিচে 1 আছে, তাহলে সিপি ইজ ইকাল টু 1.41 সিভি। আমরা কিন্তু আরেকটা সমীকরণ জানি, আরেকটা সমীকরণ কিন্তু জানো, না জানার ভান করার কিছু নাই, আমরা কিন্তু জানি যে সমীকরণটা হচ্ছে সিপি, ঠিক আছে, সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর। আচ্ছা তাহলে সিপি মান হচ্ছে 1.41 সিভি মাইনাস সিভি ইজ ইকাল টু আর। আচ্ছা তাহলে এখন তুমি এটা কাজ করো, এখানে মানটা বসায় দাও। তাহলে এখান থেকে সিভি কমন নিয়ে নাও। তো সিভি যদি কমন নাও তাহলে এখানে থাকে হচ্ছে 1.41 মাইনাস 1 ইজ ইকাল টু 8.314। তাহলে এখন যদি আমরা তাহলে সিভি 0.41 ইজ ইকাল টু 8.314, অতএব সিভি ইজ ইকাল টু 8.314 মানে হচ্ছে 0.41, 20.27 জুল পার মোল পার কেলভিন। দেখো আমরা এখানে কিন্তু খুব মানে ভালো মতন সিভিটা বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ঘ নম্বর কী বলছে? দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সব যাচাই করো। তাহলে দেখো এখানে একটা কথা বলে দিছে, কত বলছে বলো তো? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কথা বুঝতে হবে তোমাকে, 15 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হবে কি না, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো চলো আমরা ঘ নম্বরটা বের করে ফেলি। নম্বরের প্রশ্নটা কি বলছে? ঘ নম্বর প্রশ্নটা দেখো যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসে হ্যাঁ তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত হবে কিনা। তো দেখো এই জিনিসটা উন্নীত হবে কিনা, প্রথমত তোমাকে আসলে এখানে কী বের করা লাগবে? তুমি যদি এটাই না বুঝো তাহলে কোন সূত্র দিয়ে করবা, লাভ তো নাই। বেসিক্যালি তোমার দেখতে হবে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রয়োজনীয় তাপ আসলে কত পাচ্ছ আর 15 ডিগ্রি সেন্টিগ্রেডে কত পাচ্ছ, এটাই তোমাকে ডিফারেন্টে দেখানো লাগবে। তা আমরা একটা কাজ করবো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে যেহেতু 8 গ্রাম, তো সেটাকে আমরা একটু মোল আগে বের করে নেব। তার মানে আমাদের উদ্দেশ্য আসলে এখানে তাপটা বের করা। তাহলে তাপের সূত্র আমরা যেহেতু একটা সিপি সিবির অঙ্ক আছে, তাহলে আমি তোমাকে বলে দিছি যে কিউ মানে এন মানে একটা হচ্ছে সিপি ডিটি ছিল, আরেকটা ছিল এন সিপি ডিটি। তো এখানে যেহেতু মানে চাপের অঙ্ক, তার মানে আমরা সিপি ডিটি দিয়ে অঙ্কটা করে দেব। তো এখন এইটা বের করার জন্য দেখবো এখন আমাদের আসলে কী কী লাগবে। দেখো আরেকটা সূত্র কিন্তু আছে, আমি পড়িয়েছিলাম, কিউ মানে এন সিপি ডিটি। এটা কিসের ক্ষেত্রে বলো তো? এটা যদি অন্তস্থ শক্তি বলে, তো আমাদের অন্তস্থ শক্তি লাগবে না, আমাদের লাগবে আসলে তাপ। তো এখানে দেখো কি মিসিং, এখানে মিসিংটা হচ্ছে সিপি। তাহলে সিপিটা যেহেতু মিসিং, তাহলে এখন আমরা সিপিটা আগে বের করে নেব। তো সিপিটা আগে বের করে নিলে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে যাবে। তো চলো আমরা সিপিটা কীভাবে বের করতে হবে। যেহেতু আমরা গ নাম্বারে সিভির মান কিন্তু পেয়ে গেছি, তাহলে আমরা একটু লিখবো গ থেকে সিভি মানে 20.27 জুল পার মোল পার কেলভিন পেয়েছি। আচ্ছা তো এখন আমরা যেটা কাজ করব যে এই যে তোমার সিভির মানটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসে নিতে পারবো। আর তুমি চাইলে এখানে বসাতে পারো, যে আমরা একটা সূত্র জানি যে সিপি ইজ ইকাল টু আর, রাইট? তাহলে আমার উদ্দেশ্য সিপি বের করা। তাহলে সিপি মানে আমরা এখন সিবি এটাকে আর করে নেব। আচ্ছা সিবির মান হচ্ছে 20.27 আর আর এর মান হচ্ছে 8.314। আচ্ছা জুল পার মোল পার কেলভিন, 20.584। এটা আমরা কার মান পেলাম বলো তো? আমরা পেলাম হচ্ছে সিপি। তাহলে এখন আমরা কিন্তু সম্ভব। ওকে তাহলে এখন এটা অঙ্ক হচ্ছে এন সিপি আর ডিটি মানে এখানে আমরা বুঝতেছি যে T2 মাইনাস হচ্ছে T1, কেমন? আচ্ছা এবার এনটা বের করা উচিত। তাহলে এনটা যদি বের করতে যাই, এন মানে আমরা সবাই জানি যে এখানে কত গ্রাম যেন আছে, কত যেন দেখলাম সম্ভবত 8 গ্রাম, ইয়েস।
তাহলে এন মানে আমরা জানি ছোট হাতের এম বাই বড় হাতের এম, তাহলে 8 আর আণবিক হচ্ছে 2, তাহলে 8/2, ওকে 8/2 মানে হচ্ছে 4, অতএব 4 মোল। ওকে আচ্ছা, তাহলে এখন দেখি T1 আর T2। সো এখানে তো তুমি দেখতে পাচ্ছ 10 থেকে 15 তো যেহেতু, তাহলে আমরা T1 মানে হচ্ছে প্রথমটা আমরা ধরবো হচ্ছে 273 প্লাস 10 মানে কত 283, আর T2 হবে 15 প্লাস 273, ঠিক আছে? তাহলে 5 বেশি, তার মানে 288। এখন ভাই এখানে জাস্ট মান বসাবো, তাহলে এনের মানটা কত পাইছি? এনের মানটা হচ্ছে 4 পাইছি। সিপির মানটা কেবলই বের করলাম 28.58, 28.58। আর টিটুর মানটা হচ্ছে 288 মাইনাস 283। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 571.7 জুল, ঠিক আছে? তার মানে কি উন্নীত হবে? কখনোই হবে না। কেন হবে না? কারণ দেখো এখানে উদ্দীপকে আছে হচ্ছে 410, এই যে দেখো 410 জুল তাপ প্রদান করে। তো আমরা তাপটা হিসাব করে নিচ্ছি, যেখানে ওখানে 410 জুল উদ্দীপকে আর এখানে 571.7, তার মানে মিলতেছে না। তার মানে কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড কখনো উন্নীত হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো যশোর বোর্ড। তো যশোর বোর্ডটা দেখি কি বলতেছে। যশোর বোর্ড 2024, ওকে। এটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে ঠিক আছে 600 কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে, 90 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে। ওকে আচ্ছা, তাহলে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে বলছে, খুবই সহজ। আর তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তো আমরা এখানে প্রথমে দক্ষতা বের করব, খুবই সহজ। তো দক্ষতা তোমাদের আমি বারবার বলেছি যে ইঞ্জিনের দক্ষতার অঙ্ক কিন্তু আসবে এবং এটা কিন্তু খুবই সহজ, এবং এটা দিয়ে দেখবা যে ম্যাথ চলে আসে। তো সূত্র আমরা বুঝতে পারছি, এটা অবশ্যই কান্নর T2 T1 গুণ 100% হয়ে যাবে, এটা দিয়ে করলে হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে দেখো T1 মানে কি বলো? T1 মানে হচ্ছে তাপ উৎসের, তো আমি সহজে তোমাকে বোঝানোর জন্য এই ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে এত দরকার নেই। তাপমাত্রা উৎস মানে তাপ, ঠিক আছে? তাপ উৎসের মানে এটা যে তুমি এখন এভাবে লিখতে চাও, আমি একবারে বলছিলাম তাপ উৎসের, আমি এখানে বলছিলাম তাপ উৎসের তাপমাত্রা। তো দেখো কি আছে, তো তাপ উৎসের তাপমাত্রা এখানে দেওয়া আছে 600 কেলভিন। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা কত দেওয়া আছে? তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে কি তোমার 90 কেলভিন। এই যে দেখো গ্রহণ করছে, তাহলে এইটা হচ্ছে, বুঝছো? আচ্ছা, 600 কেলভিন তাপমাত্রা 1100 জুল তাপ গ্রহণ করে, 900 কেলভিন তাপমাত্রা তাপগ্রাহকে 300 জুল বর্জন করে। আচ্ছা, তো এত কথা নয় যে এটা দেখো, তাহলে এটা হচ্ছে তাপগ্রাহক, তাহলে T2 মানে হচ্ছে 90 কেলভিন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের অঙ্কটা বের করা লাগবে। তাহলে 1 মাইনাস T2-র মান হচ্ছে 90 আর T1-এর মান হচ্ছে গিয়ে 600, ওকে, গুণ হচ্ছে 100%। এটা করলে যা আসবে এটা অ্যান্সার। চলো দেখি ক্যালকুলেশন করো। 85%। আচ্ছা, ঘটনা কি বলছে? তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, গাণিতিক বিশ্লেষণের মতামত দাও। তাহলে এখানে প্রত্যাবর্তী করার জন্য একটা শর্ত আমি তোমাদের বলি, যখন এরকম একটা কোশ্চেন আসবে। তো প্রত্যাবর্তী করার শর্তটা হচ্ছে তুমি একবার তাপ গ্রাহকের তাপমাত্রাকে স্থির রেখে, ঠিক আছে, তাপ উৎসের তাপমাত্রাকে ব্যবহার করতে পারো। আবার একবার তাপ উৎসের তাপমাত্রাকে তুমি স্থির রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ব্যবহার করে তাদের মধ্যে যে ব্যবধানটা আসবে সেই ব্যবধানটা তোমাকে বের করে দেখতে হবে যে আসলে কতটুকু আসতেছে বা কতটুকুর জন্য মানে প্রত্যাবর্তী হতে পারে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয়, এখানে দেখো সব মানই দেওয়া আছে। তো তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে, হ্যাঁ, আমরা প্রথমে এখানে যে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে। তো এই ক্ষেত্রে দেখি আমরা কি কি করতে পারি। তো চলো, যে মানগুলো দেখো অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, যে এখানে দেখো একটি তাপ ইঞ্জিন তাপ উৎসকে তাপ 600 কেলভিন মানে T1, তারপরে 1100 জুল তাপ গ্রহণ করছে মানে এটা Q1, বুঝছো? ওইটা T2, এটা হচ্ছে যে Q2। তো এগুলো তো তুমি গ্রাহক উৎস তোমাকে আমি শিখাইছি না, বলো? এটা তো আর অস্বীকার করতে পারবো না। তো দেখো Q1 1100 জুল, Q2 মানে হচ্ছে গিয়ে হচ্ছে যে তোমার 300 জুল, 300 জুল। তাহলে এবার T1টা এখানে ব্যবহার করব আর T2টাকে আর মানে নতুন করে আবার বের করবো। তো T1-এর মানটা ছিল মানে 600 কেলভিন, 600 কেলভিন না? হ্যাঁ, 600 কেলভিন। তাহলে এখানে যে কান্নরে যে সূত্রটা আমরা পাইছি যে Q1 বাই হচ্ছে Q2, T1 বাই হচ্ছে T2, তাহলে এখান থেকে T2 হোয়াট? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো Q1 T2 একদিকে, T1 Q2 একদিকে। আচ্ছা, এখন এখান থেকে তুমি কি বের করবা? T2 বের করবা, T1 Q2 আর এটা হচ্ছে Q1, ওকে। এখন দেখো T1-এর মান কত? 600,
আর কিউ টুর মান কত 300। আচ্ছা আর কিউ ওয়ানের মান কত, কিউ ওয়ানের মান হচ্ছে 1100। সো কাটাকাটি 163.63 কেলভিন। ঠিক আছে, এই যে চলে আসছে। তো এখন চলো একটু তাপমাত্রা পরিবর্তন করে দিই। অতএব এখন দেখো এখানে তাপগ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করবা, পরিবর্তন করা লাগবে। হ্যাঁ, দেখো যেটা পাইছো তুমি এখান থেকে বাদ দিবা। হ্যাঁ, 163.63 থেকে ওই যে আমরা রেখে আসছিলাম কত, যেহেতু এটাকে আমরা স্থির রাখছি, তাহলে আমরা রেখে আসছি কত, রেখে আসছি দেখো 90 কেলভিন। এই যে দেখো T2। ঠিক আছে, তাহলে এখন কি করবো, এখান থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা দেখুন বাদ দিই, যদি 73.63 কেলভিন। আচ্ছা তাহলে এতটুকু পরিবর্তন করা লাগবে। তাহলে এখানে আমি তোমাকে দুইটা প্রসেস বলছি। প্রথমটা তুমি কি করছো, তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে। এবার তুমি কি করবা, এবার তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে। এবার মজার ব্যাপারটা দেখো, আগের বার তুমি কিন্তু T2 বের করছো, আর এবার তুমি কি করবে, এবার T1 বের করবা। কথা বুঝছো? তাহলে দেখো Q1 Q2 কিন্তু যা আছে তাই থাকবে, এটা নিয়ে চেঞ্জ হচ্ছে না। তাহলে Q1 এর মান 1100 ছিল, ওকে, Q2 এর মান কত ছিল, 300 ছিল, এগুলো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে এবার T1টা বের করা, আর T2 মানে কিন্তু 90। ঠিক আছে, 90 কেলভিন। ওকে, সূত্র আমাদের ওইটাই, কার্নোয়ার যেটা আমরা পড়ে আসছি আর কি, Q1 Q2, T1 হচ্ছে T2। কথা বুঝছো? আচ্ছা তাহলে এবার আবার আড়াআড়ি গুণ করে, এবার উদ্দেশ্য কাকে বের করে, এবার উদ্দেশ্য T1কে বের করে। তাহলে T1 Q2 Q1 T2। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা T1টা বের করে দিই। চলো, এখানে থাকে হচ্ছে Q1, এখানে থাকে T2, আর নিচে চলে আসে হচ্ছে Q2। আচ্ছা এবার মানটা বসাই দিই। Q1 এর মান দেওয়া আছে, দেখাই যাচ্ছে 1100, T2 এর মান হচ্ছে কি কত 90, আর Q2 এর মান হচ্ছে কত 300। ঠিক আছে, এটা কাটা এটা কাটা। ওকে, আমরা এত ঝামেলা করতে যাবো, ক্যালকুলেটর হাতে আছে। তাহলে 330 কেলভিন। তাহলে এবার অতএব পরিবর্তন করতে হবে, সেম প্রসেস, দেখো কোনো চেঞ্জ নেই, পরিবর্তন করতে হবে। এবার তুমি কি করবা, আগের বারে তুমি বাদ দিছিলা কই থেকে, মানে 163 যেটা পাইছো সেখান থেকে বাদ দিছো হচ্ছে কি তোমার 90। আর এবার তোমার খেয়াল করা লাগবে যে আগে থেকে তোমার মান কত আছে, আগে থেকে মান আছে তোমার 600। তাহলে এবার তুমি কি করবা, 600 থেকে 330কে বাদ দিবা, 600 মাইনাস 330। ঠিক আছে, আচ্ছা 600 মাইনাস 330, ওকে 270 কেলভিন। দেখো তাহলে আগের বার ছিল 73.63 কেলভিন, আর এবার হচ্ছে 270 কেলভিন। ঠিক আছে, এই যে দেখো পরিবর্তনটা হয়ে গেল, এটা কমাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি দুইটা জিনিস মানে পাচ্ছ, যে দেখো ওইখানে কিন্তু বৃদ্ধি ছিল, তাহলে বৃদ্ধি করতে হচ্ছে কত, বৃদ্ধি করতে হচ্ছে, তাহলে বৃদ্ধি করা লাগতেছে কত, ভালো করে বুঝবা, বৃদ্ধি করতে হচ্ছে তোমার 73.63 কেলভিন, 73.63 কেলভিন। আর কমাতে হচ্ছে কত, কমাতে হচ্ছে তোমার 270 কেলভিন। ঠিক আছে, তাহলে গ্রাহক থেকে তুমি বৃদ্ধি পাচ্ছ এত, আর উৎস থেকে কমাচ্ছ এত, এটা করলেই তোমার মোটামুটি তোমার অ্যান্সারটা প্রত্যাবর্তী করা সম্ভব। সম্ভব হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা চলো পরবর্তী বোর্ডে চলে যাই। তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, চট্টগ্রাম বোর্ড 24 কি বলছে, যে কার্বন ইঞ্জিনের প্রতিস্তরে সংকোচন বা প্রসারণ অনুপাত। আচ্ছা সংকোচন এবং প্রসারণ অনুপাত হচ্ছে 1:6। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে এখানে কিন্তু 3 হবে। হ্যাঁ, 3 মোল দ্বিপরমাণু গ্যাস, 3 মোল কিন্তু দ্বিপরমাণু গ্যাস, তার মানে যে এটার মান দেওয়া আছে 1.4 ব্যবহার করা হলো। আচ্ছা ভালো কথা, কার্যনির্বাহক বস্তুকে এ হতে, এখানে ই লেখা আছে, এটা কিন্তু ই না, হ্যাঁ এটা হচ্ছে বি বিন্দু হবে, একটু ভুল করেছে, এ হতে তোমার হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুতে আন্তঃকৃত কাজ নির্ণয় করো, এবং প্রতি ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তো প্রথমত আমাদের গ নাম্বারটা যদি আমরা সলভ করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা দেখতে পাচ্ছ সমষ্ণ প্রসারণ, আর সমষ্ণ প্রসারণ মানে সূত্র হবে W = nRT ln V2 বাই হচ্ছে V1। তাহলে এখানে V1 V2-র অনুপাত হচ্ছে 1:6, তাহলে আমরা যদি V2 বাই V1 বলি তাহলে 6/1 হয়। ঠিক আছে, আচ্ছা এবার আর এর মানটা তো মুখস্থ, 8.314 জুল পার মোল পার হচ্ছে কেলভিন। ঠিক আছে, এন এর মান হচ্ছে 3 মোল বলছে, তাহলে 3 মোল বলবা,
ওকে, আর কিছু আছে? আর কোনো কিছু দরকার নেই। আর টি, টি মানে দেখো এখান থেকে এই পর্যন্ত তাপমাত্রা হচ্ছে 227 আছে, তাহলে 227 প্লাস হচ্ছে 273, এটা যদি যোগ করি আমরা তাহলে পাবো হচ্ছে 500 কেলভিন। আচ্ছা, এই তো, আর তো কোনো ঝামেলা নেই। তাহলে এখন জাস্ট খালি মানগুলো বসাবো। তাহলে এন এর মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 500, ঠিক আছে। লন ভিটুর মান হচ্ছে কত? ভিটুর মান হচ্ছে গিয়ে 61, ওকে 6/1, 22,334.28 জুল। শেষ। আচ্ছা, এবার ঘ নাম্বার কি বলছে যে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে কর্মদক্ষতা জানতে চাচ্ছে। একটা কথা তোমাকে বলি, এখানে কিন্তু এটা কিন্তু T1, এখানে কিন্তু T2 আছে, তো দেখো T2 কিন্তু মিসিং আছে, তো যখন আমাদের কর্মদক্ষতা বের করা লাগবে। তো চলো আমরা ঘ নাম্বারটাকে দেখি। কর্মদক্ষতার সূত্র কি? 1 মাইনাস T2 বাই হচ্ছে T1, ঠিক আছে, গুণ হচ্ছে 100%। আচ্ছা, তো তোমার কাছে এখানে দেখো T1 এর মান কিন্তু আছে, সেটা হচ্ছে 500 কেলভিন। T2 কি আছে? T2 নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার কি করা লাগবে? আগে T2টা বের করা লাগবে। তাহলে T2 বের করতে গেলে কার সাথে? ভি এর সাথে। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র পড়ে আসছি না, T1 V1 গামা মাইনাস 1 আর T2 V2 গামা মাইনাস 1, এটা পড়ে আসছি কিনা? হ্যাঁ, অবশ্যই পড়ে আসছি। তাহলে এখন দেখো এখানে কি বলা হচ্ছে, এখান থেকে আমরা T2 বের করতে চাই। হ্যাঁ, তো আমরা অলরেডি দেখছি V1 আর V2 করে হচ্ছে 1/6 অনুপাত কিন্তু আছে। তাহলে এখান থেকে আমরা এবারে নিয়ে চলে আসবো T2 V2 গামা মাইনাস 1 আর T1 V1 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে T2 বের করবো। তাহলে V1 এখানে হচ্ছে V2 গামা মাইনাস 1, ওকে। আচ্ছা, গুণ হচ্ছে গিয়ে T1, আচ্ছা গুণ হচ্ছে T1। আচ্ছা, এখন চলো আমরা এটা বের করে দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1/6, ঠিক আছে। আর T1 এর মান হচ্ছে 500 কেলভিন ছিল, 500 কেলভিন, ওকে, এটা হচ্ছে 500। এবার এর মাথার উপরে গামা মাইনাস 1, তো এখানে দেওয়া আছে গামার মানটা আগে থেকে, তো গামার মানটা যেন কত ছিল? দ্বিপরমাণু না, 1.4, ওকে। তাহলে এখানে আমরা বলবো 1.4 মাইনাস হচ্ছে 1, তাহলে 1/6 1.4 মাইনাস 1 গুণ হচ্ছে 500, 244.18 কেলভিন। শেষ। তাহলে এবার একটু দক্ষতা বের করে দিই। তাহলে 1 মাইনাস, ঠিক আছে, টিটার মান কত? টিটার মান হচ্ছে 244.18 আর T1 এর মান হচ্ছে 500। আচ্ছা, গুণ হচ্ছে 100%, এটা করলে 51.16%, ঠিক আছে। দেখো এই দক্ষতা চলে আসছে। এখন কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 51.16, ওখানে কিন্তু 55 বলছে, আর সম্ভব হবে। এখন যদি তাপ উৎসের তাপমাত্রা স্থির রাখা হয়, তাহলে কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, তাহলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, ওকে। চলো সেক্ষেত্রে আমরা কি করব যদি এই কাজটা করা হয়। তো দেখো এখানে যে ব্যাপারটা, আমরা যদি কর্মদক্ষতা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের হচ্ছে হয় তাপমাত্রা স্থির রাখা লাগবে, মানে তাপউৎসের তাপমাত্রা স্থির রাখা লাগবে, না তাপমাত্রা স্থির রাখা লাগবে। যেহেতু এখানে কর্মদক্ষতা 55% দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, যে তাপউৎসের তাপমাত্রা স্থির রাখা হয় তাহলে তো কর্মদক্ষতা অবশ্যই বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো যে T1 এর মানটা হচ্ছে 500 কেলভিন আছে। আচ্ছা থাক, আমরা এখানে আবার T2 বের করতে চাই। হ্যাঁ, তো দক্ষতার মানটা এখানে কত দেওয়া আছে? 55% আছে। তো যেহেতু দেওয়া আছে, আমরা সূত্র জানি যে এটা ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই হচ্ছে T1, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 55%, এটা হচ্ছে 55%, এটা 1, আর এখানে T2টা আবার বের করবো, T1 এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 500। তো চলো দেখি এখান থেকে বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য এখান থেকে T2 বের করা, তো T2, তাহলে এখানে হিসাবে T1 হবে 1 মাইনাস এটা, আর যেহেতু 55%, তাহলে এখানে যেহেতু আমি পার্সেন্ট উঠে দিচ্ছি 0.55, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন আসতেছে। T1 এর মান হচ্ছে 500, 1, আর এটার মান হচ্ছে কত? 0.55, 225 কেলভিন আসে। দেখো আমরা অলরেডি বুঝে গেছি। অতএব পরিবর্তিত, আমরা অলরেডি একটা কাজ করব, পরিবর্তিত তাপমাত্রা যেটা আমরা অলরেডি পাইছি। হ্যাঁ, তো সেখানে দেখতে পাচ্ছ যে অলরেডি আমরা পাইছিলাম, গ নাম্বারে বের করেছিলাম যে 244 পয়েন্ট সামথিং কিছু একটা আসছিল, কোথায় যেন ওটা রাখলাম, এই যে, হ্যাঁ এই যে 244.18। তাহলে একটা কাজ করি, 244.18 থেকে আমরা এখন যেটা পেলাম 225 বাদ দেব, 225 এখন বাদ দেব। আচ্ছা, তাহলে 200 হচ্ছে 19.18।
তার মানে 19.18 কেলভিন তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করতাম তাহলেই অতএব 19.18 কেলভিন তাপমাত্রা যদি কমানো হতো তাহলে 55% বেশি হতো কর্মদক্ষতা। এ হলো বিষয়, এর আসলে আর বেশি কিছু না। ঠিক আছে, সবাই আশা করে বুঝতে পারছো। তো চলো, তো দেখো খুবই সহজ একটা আর কি অঙ্ক আমি বলবো। একটা গ্রাফ দেওয়া আছে, নিচে লেখা ছিল 2 মোল কোনো গ্যাসের, 2 মোল কিন্তু হ্যাঁ, কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হয়েছে। তো এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপ আর এটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা ওই অংশের গ্যাসের আয়তন স্থির থাকে, স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে। আচ্ছা তার মানে এটা সিভির মান, হ্যাঁ এটা সিভির মান দেওয়া আছে 12.5 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি বলছি, ওই রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তো এখানে অভ্যন্তরীণ শক্তি যেহেতু সিভি দেওয়া আছে, তারপর আমরা ওই যে সরাসরি যে সূত্রটা পড়ছি আমরা সেটা বের করলে হয়ে যাবে। হ্যাঁ, যে আমরা এখানে ডিউ বের করছি, এন সিভি ডিটি। তাহলে এন এর মান এখানে বলা আছে, এন এর মান এখানে কত, 2 মোল, 2 আর সিভির মান দেওয়া আছে 12.5। হ্যাঁ, আর তাপমাত্রাটা একটু দেখবো কত। তাপমাত্রা পরিবর্তন দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে 300 থেকে এটা বাদ, তার মানে আমরা বলবো 300 মাইনাস হচ্ছে 0, এত কেলভিন। হ্যাঁ, তো এগুলো একটু মান পাশে লেখা উচিত। এন মানে হচ্ছে 2 মোল, সো এইগুলো খুবই ইজি। এরপরে সিভির মান 12.5। ওকে, আচ্ছা জুল পার মোল পার কেলভিন, আর ডিটি মানে বোঝা যাচ্ছে 300 কেলভিন। ওকে, সো এটা একটু আমরা ক্যালকুলেট করি, 7500 জুল, এটা হচ্ছে আনসার। আচ্ছা এবার কি বলছে, লেখচিত্র এবি ও বিসি অংশের কৃতকাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। তাহলে কি কি বলছে দেখছো, এবি মানে যে এখান থেকে এই পর্যন্ত, আর এটা বলছে বিসি, বি আর সি বলতে এখান থেকে দেখো এই পর্যন্ত। তো এইটা আমরা একটু বের করবো, চলো আমরা শুরু করি ঘ নম্বর। তো ঘ নম্বরটা তো হয়ে গেছে, এবার ঘ নম্বর দেখো কি বলছে, এবি এবং বিসি অংশের কৃতকাজ। ঠিক আছে, তো এবিটা দেখো এটা বোঝা যাচ্ছে এটা সমচাপ, চাপটা কনস্ট্যান্ট আছে। তারপরে বিসি, এবার বিসি কি নিচের দিকে নামছে আর কি। হ্যাঁ, তো নিচের দিকে নামছে মানে এটাও তুমি বুঝতে পারছো যে এটা নিচের দিকে নেমে গেছে, তার মানে ওই যে আমরা গ্রাফটা পড়ছি তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, নিচের দিকে নেমে গেছে, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রথমটা হচ্ছে সমচাপ, তারপর এটা হচ্ছে সমষ্ণ, তার মানে এপারে যে তাপমাত্রা এখানে এই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে দেখো এই পাশটা তাপমাত্রা। সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, ভালো করে বুঝো, এই যে দেখো তাপমাত্রাটা কনস্ট্যান্ট, এই পাশে কিন্তু সোজা আছে তাপমাত্রা কনস্ট্যান্ট আছে। তাহলে বি থেকে সি তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাপমাত্রা মানে কি, তাপমাত্রা মানে ইউ। ঠিক আছে, এটা আমাকে বোঝা লাগবে, মানে অভ্যন্তরীণ শক্তি। সো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা মানে কি সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া এটা কৃতকাজ আর এটা হচ্ছে সমচাপ। তো এটার জন্য এখন আমরা যেটা করতে পারি, সেখানে দেখো মান দেওয়া আছে। একটা হচ্ছে যে তোমার এটা P1, এটা মনে করো P2, মানে 1 গুণ 10⁵ প্যাসকেল, তারপর 2 গুণ 10⁵ প্যাসকেল গেছে। আর এটা হচ্ছে আদি তাপমাত্রা, এটা হচ্ছে শেষ তাপমাত্রা। হ্যাঁ, আচ্ছা তখন এবি অংশের কৃতকাজ বের করার সূত্রটা কি জানি আমরা? সূত্রটা হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, দেখো কারেন্ট চলে গেছিলো, সেভ করা হয়নি, অঙ্কটা করে ফেলছি, থেকে গেছে, তো একটু বুঝে নাও আর কি। ডাব্লিউ মানে হচ্ছে দেখো পিডিভি, এটা হচ্ছে আমাদের আসল সূত্র, রাইট? তার মানে এটা হচ্ছে V2 মাইনাস হচ্ছে V1। হ্যাঁ, তো এখানে তুমি যে বিষয়টা করতে যাচ্ছ যে দেখো যে এই সূত্রটা আমরা বের করতে যে আমাদের এবি অংশে যে কৃতকাজটা আমরা দেখতে যাচ্ছি, ভালো করে বোঝো। তো এখন এটার জন্য তোমার কি এখানে না V1 আছে, তোমার কাছে না V2 ছিল না। তো এখন এটা বের করার জন্য তুমি কি করবা, তুমি এই যে দেখো এবি অংশের যে পিভি মানে এনার্জি যে আদর্শ সূত্র আছে, এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। দেখো পি এর মানটা 2 গুণ 10⁵, এই যে 2 গুণ 10⁵, এই যে দেখো এই পর্যন্ত যেহেতু এই বরাবর আছে। হ্যাঁ, তুমি ওইটা মানটা ধরে নিবা। টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর এর মান হচ্ছে 8.314, আর এন এর মান হচ্ছে 2 মোল। এগুলো কিন্তু সব দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করছি, দেখো এই ভিটা জাস্ট বের করে নিচ্ছি, তাহলে এন আর টি দিয়ে এখানে ভিটা বের করে নিচ্ছি। দেখো এই যে ভিটা বের করছে 0.025 মিটার কিউব। হ্যাঁ, এখন তোমাকে বুঝতে হবে এটা আমরা তখন বের করছি V1। তাহলে এখন ওই যে আমাদের চার্লসের সূত্র অনুপাতে ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, তখন ভি আর টি করে V1 T1 V2 T2 করছি, করে এখান থেকে আমরা V2টা বের করে নিচ্ছি। তাহলে V2 বের করার জন্য কি করছি, V1 T1 এখানে T2, এই যে মানটা পাইছি এটাই হচ্ছে আমাদের V2। তাহলে এখন তুমি দেখো V1ও পেয়ে গেলা, V2 পেয়ে গেলা, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য ছিল। যখন তুমি এই মানটা পেয়ে গেলা, এখন তুমি সহজেই আমরা জানি মানে ডাব্লু মানে হচ্ছে পিডিভি। ঠিক আছে, তাহলে পিডিভি মানে কি, V2 মাইনাস হচ্ছে V1, কথাটা বুঝো। তাহলে V2-র মান হচ্ছে কত, V2-র মান হচ্ছে যে দেখো 0.05, আর এটা কেবল পাইছো 0.025। সো এটা এখন বের করে অ্যান্সার আসছে 5000 জুল। তাহলে এটা তুমি কোন প্রক্রিয়া করলা, তুমি এটা সমচাপ প্রক্রিয়া করলা। ঠিক আছে, এবার তারপরটা কি ছিল, সমষ্ণ। তাহলে সমষ্ণ সূত্র তুমি খুব ভালো করে জানো যে সূত্রটা তোমার কি হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা এবার বিসি অংশের কাজ। তাহলে বিসি অংশের কাজের জন্য আমাদের সূত্র হচ্ছে ডাব্লু মানে হচ্ছে যে এন আর টি লন V2 বাই হচ্ছে V1।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা তুমি পাইছো, তাহলে ইনটা হচ্ছে 2 মোল দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে, টি এর মানটা কিন্তু এবার 600 কেলভিন। ভালো করে বুঝতে হবে তোমাকে। এবার টি এর মানটা কেন 600 কেলভিন, কারণ এইখানে একটু তুমি চিত্রটা আরেকবার দেখো, তাহলে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো টি এর মানটা এই দেখো, এই বরাবর কিন্তু 600, কারণ এই বরাবর আছে। হ্যাঁ, তো এখান থেকে যখন 600 কেলভিন ধরছো, তাহলে এতটুকু গ্যাপ আছে, তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। ভালো করে বুঝো। ওকে, তো এবার আমরা কি করছি, এখানে অনুপাতটাকে বের করে নিচ্ছি। তাহলে অনুপাতটা আমরা সবাই জানি P1 V1 P2 V2, তাহলে V2 V1 এর অনুপাত করতে যে দেখছি P1 এর মান দেওয়া আছে 2 এটা কাটাকাটি করলে 2, তাহলে আমরা এখানে পাইলাম যে V2 আর V1 এর অনুপাত হচ্ছে 2, মানে 2 এর নিচে 1 আছে। এখন তুমি জাস্ট মানটা বসাও, n, তাহলে n এর মান দেওয়া আছে 2, আর এর মানটা হচ্ছে 8.314। ঠিক আছে, টি এর মানটা কত, টি এর মানটা 600 কেলভিন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার লন V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 2/1। আচ্ছা, এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে 6912.06 জুল। তো দেখা যাচ্ছে আমাদের বিসিটা বড়, তার মানে ডাব্লু বিসি বড় কার থেকে, ডাব্লু এসির থেকে সম্ভবত। আচ্ছা, কই জানো, হ্যাঁ এবি, ওকে ডাব্লিউবি থেকে। এই হলো বিষয়, ডাব্লিউবি। অঙ্কটা করে ফেলেছি, আমাকে আবার ডাবল খাটনি করা লাগবে বলে আমি এটা দিয়ে বুঝিয়ে দিলাম। তো এই তো মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো সিলেট বোর্ড 2024 দেখো একটা সহজ কোশ্চেন। এখানে কি বলতেছে, একটি কার্ন ইঞ্জিনকে তাপ উৎস তাপগ্রাহক তাপমাত্রা যথাক্রমে 727 এবং 227 ডিগ্রি সেন্টিগ্রেড ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% উন্নীত করেন। ওকে, ভালো। ইঞ্জিনটির কৃতকাজের মান জানতে চাচ্ছে তোমার থেকে। হ্যাঁ, কৃতকাজের মানটা জানতে চাচ্ছে। তো কৃতকাজের মানটা যদি জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো দেখো এখানে আমরা কি করতে পারি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমাকে গ নাম্বারের জন্য যে কাজটা করতে হবে, যেটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 727, তাহলে এটা হবে T1 মানে হচ্ছে 727। ঠিক আছে, তাহলে 727-এর সাথে 273 যোগ করে দাও। ওকে, 727 প্লাস হচ্ছে 273 যোগ করলো 1000। আচ্ছা, এটা হচ্ছে 1000 কেলভিন। আচ্ছা, T2 মানে হচ্ছে 227 প্লাস হচ্ছে 273। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে কি তোমার 500, এটা হচ্ছে 500। এখান থেকে কৃতকাজ জানতে চাইছে। আচ্ছা, কৃতকাজ জানতে চাওয়ার আগে আমরা এই সূত্রটা কোথা থেকে পাবো কৃতকাজ? যে আমরা একটা সূত্র জানি যে পাওয়ার অফ আউটপুট ইনপুট, পাওয়ার অফ আউটপুট হচ্ছে W/হচ্ছে Q1। কথাটা বুঝো। তাহলে এখন আমার এই সূত্র থেকে এটা যদি বের করতে চাই, তাহলে W মানে হচ্ছে ইটা Q1, রাইট? এই সূত্রটা তুমি তার ইটার মানটা জানো না, তাহলে এখন তোমাকে ইটার মানটাকে বের করে নিতে হবে। তাহলে ইটার মানটা যদি আমরা বের করতে চাই, খুবই সহজ হবে। ইটা ইজিক্যাল টু 1 - T2/হচ্ছে T1 গুণ হচ্ছে 100%। আচ্ছা, তাহলে T2-র মান হচ্ছে 500। ওকে, আর নিচে হচ্ছে 1000। হ্যাঁ, আচ্ছা, গুণ হচ্ছে 100%। তাহলে এখানে চলে আসছে তোমার 50%, মানে 0.5। তাহলে ইটার মান 0.5। তাহলে এখন আমরা এখানে কিন্তু খুব সহজে পেয়ে যাবো। তাহলে দেখো ইটার মান হচ্ছে 0.5, আর এখানে Q1 এর মানটা তোমার দরকার। Q1 এর মানটা কিন্তু দেওয়া আছে যে এত জুল, 1000 জুল। হ্যাঁ, 1000 জুল। তাহলে এখন দেখো 1000, তাহলে 0.5 গুণ 1000, 0.5 গুণ হচ্ছে 1000। ওকে, 500। এই দেখো 500 জুল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা কই থেকে আসছে? আউটপুট বা ইনপুটের যে সূত্রটা। হ্যাঁ, গুণ হচ্ছে 100% ছিল, যেহেতু 100% আমি এবারে নিয়ে নিছি, সো আর দরকার নেই। তো এই যে অ্যান্সারটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে তাপ গ্রাহককে কি পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনিয়ার প্রদত্ত দক্ষতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন, গাণিতিকভাবে ব্যাখ্যা করে। দেখো এখানে কিন্তু তাপ উৎস ছিল, তাপ গ্রাহকের কথা নাই। তাহলে কি করলে তিনি হচ্ছে যে 60% উন্নীত করবে, সেটা আমরা এখন একটু দেখে নেব। ঠিক আছে, আচ্ছা চলো প্রথমেই একটা কাজ করবো, সেটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রাটা আমরা এখান থেকে বের করে নেব। এরকম একটা অঙ্ক মনে করাইলাম কিছুক্ষণ আগে। তাপ গ্রাহকের তাপমাত্রাটা আমরা বের করে নেব। তো তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2টা আমরা বের করব। আচ্ছা, তো এটা যদি বের করতে যাই, আচ্ছা T1 এর মানটা ছিল 1000 কেলভিন সম্ভবত। হ্যাঁ, কিছুক্ষণ আগে করছি। আর ইটার মানটা তো দেওয়া আছে যে 60% উন্নীত করে নিয়ে চলে গেছেন। 60%-এ না, হ্যাঁ 60%-এ উন্নীত করেছেন সম্ভবত। ইয়েস, তাহলে 60% উন্নীত করছেন, মানে আমরা একবারে লিখলাম 0.6। তাহলে সূত্র হচ্ছে 1 - T2/হচ্ছে T1। আর তো কোনো কিছু দরকার নাই, কারণ হচ্ছে যে আমার এখানে পার্সেন্টেজ তো নিয়ে আসা দরকার। তো এখান থেকে যদি আমরা পক্ষান্তর করতে চাই, তাহলে আমাদের উদ্দেশ্য কাকে বের করা? আমাদের উদ্দেশ্য T2-কে বের করা। তাহলে T2 যদি বের করতে চাই, তাহলে হবে 1 - ইটা, আর এখানে থাকবে হচ্ছে T1। এটা তোমরা অবশ্যই জানো। সো এখন চলো আমরা মানটা বসে। 1 ইটার মানটা হচ্ছে 0.6, আর T1 এর মানটা হচ্ছে কত? 1000। আচ্ছা, ক্যালকুলেট। T2 মানে হচ্ছে তাহলে আমাদের, তো পূর্বে T1 ছিল তোমার হচ্ছে 500 কিলো। ঠিক আছে, আর এবার 400। অতএব পরিবর্তিত তাপমাত্রা। ঠিক আছে, 500 - 400, 100 কিলো। এই তো, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা
তাপ গ্রাহকের তাপমাত্রা 100 কেলভিন কমাইলে উন্নীত করা সম্ভব। বাস শেষ। আচ্ছা চলো পরবর্তী বোর্ডে চলে যাই। যে উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ হয়েছে, আচ্ছা ভালো কথা, এবং পরে দ্রুত 3 গুণ করলে তাপমাত্রা পেল 197.83 ডিগ্রি সেন্টিগ্রেড। জাহিন দাবি করলো পাত্রের গ্যাস হচ্ছে হিলিয়াম। আচ্ছা ঠিক আছে। তো এই যে দিনাজপুর 24-এর কোশ্চেন প্রথমে গ নম্বর বলছে যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃতকাজটা নির্ণয় করতে হবে। তো প্রথম ক্ষেত্রে বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, যে প্রথমে হচ্ছে যে দ্বিগুণ করছে, তারপরে দ্রুত 3 গুণ না, কিন্তু যে দ্বিগুণের মধ্যে আমরা চাপ যে দ্বিগুণ করছে এই সময় আমরা কতটুকু আমরা ইয়ে করবো। আচ্ছা তো যেহেতু এটা ধীরে বলছে, তো ধীরে বলছে মানে এটা তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ডাব্লিউ ইকুয়াল সূত্র হচ্ছে nRT ln V2 বাই হচ্ছে V1। তো V2 আর V1 তো আমরা জানি না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা সূত্র জানি অলরেডি, P1 V1 P2 V2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি P1 মানে P অ্যান্ড P2 মানে হচ্ছে 2P, মানে যেহেতু দ্বিগুণ বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে V1 বাই V2 আর এখানে P2 বাই হচ্ছে P1। তাহলে দেখি V1 আর V2 কি করা যায়। তাহলে P2 এর মান হচ্ছে 2P, ঠিক আছে, আর এটা হচ্ছে P, তাহলে PP কাটা, তাহলে 2 এর নিচে 1, তাহলে V1 V2 মানে হচ্ছে 2 বাই হচ্ছে 1। আচ্ছা তো এই হলো বিষয়, nRT ln V2, ঠিক আছে। আচ্ছা তাহলে V2 বাই হচ্ছে V1, n হচ্ছে 2 মোল, তাহলে 2, আর এর মান তো 8.314, এটা মুখস্থ। টি এর মান হচ্ছে কত 30, তাহলে 30 আর হচ্ছে তোমার এটা মাথায় রাখতে হবে যে 30 প্লাস হচ্ছে তোমার 273, হ্যাঁ। আচ্ছা তার মানে হচ্ছে 303, ওকে 303 কেলভিন, হ্যাঁ 303 কেলভিন। তাহলে এখানে 303 লন V2 আর V1, তাহলে হয়ে যাচ্ছে উল্টায় দিলে হাফ, ঠিক আছে। এই 3490 মাইনাস কিন্তু, হ্যাঁ এত জুল, এটা হচ্ছে আমার অ্যান্সার, প্রথম অবস্থায় শেষ। আচ্ছা এবার ঘ নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। জাহিন কি বলছে, জাহিন দাবি করছিল যে পাত্রের গ্যাসটা হচ্ছে হিলিয়াম, তো হিলিয়াম হচ্ছে 1 পরমাণু। তো চলো দেখি ওইটা হয় কিনা। তাহলে ঘ নম্বর, তাহলে এই যে এটার মান হচ্ছে 1.67, তো আমরা যদি 1.67 নিয়ে চলে আসতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ যে জাহিন সঠিক। বুঝো অঙ্কের সিস্টেমগুলো বোঝো, জাহিন সঠিক কীভাবে হবে, যদি আমরা গামার মানটা 1.67 নিয়ে আসতে পারি। তাহলে এখানে এখন উদ্দেশ্য কী কী আছে দেখি। এখানে আমাদের ক্ষেত্রে পি আছে, হ্যাঁ, তাহলে পি এর সাথে এখন টি এর একটা কানেকশন যদি করি, তো এখানে তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা এই সূত্রে ফেলবো T1 P1 1 মাইনাস গামা বাই হচ্ছে গামা, আর এখানে হচ্ছে T2 P2 1 মাইনাস গামা বাই গামা। এখান থেকে সিস্টেম দিয়ে আমরা গামার মানটা বের করে নেব। তাহলে এখন দেখো সব মানগুলোকে বসা দিই। এবার P1 মানে হচ্ছে তোমার হচ্ছে P, আর P2 মানে এবার ধরতে হবে 3P, কারণ এবার 3 গুণ বলছে, হ্যাঁ। আচ্ছা T1 এর মান তো দেওয়া আছে, T1 এর মান যেন কত ছিল, T1 এর মানটা যেন কত ছিল, ইয়েস T1 এর মান ছিল 303 কেলভিন, 303 কেলভিন। আর T2 এর মানটা দেখো, T2 এর মানটা আমাদের বোঝা লাগবে, T2 এর মানটা কত, T2 এর মানটা হচ্ছে 197.83। আচ্ছা 197.83 তার সাথে 273 যোগ, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে 470.83 কেলভিন, হ্যাঁ। দেখো এটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে না আমাদের আসলে গামার মানটা বের করতে হবে, তো চলো গামার মানটা বের করতে যাই। এখানে হবে T1 বাই হচ্ছে T2, আর এখানে হবে P2 বাই হচ্ছে P1, একবারে একসাথে করার জন্য এখান থেকে আমাদের গামার মানটা বের করা লাগবে, ভুলে যাও না। আচ্ছা তাহলে এখন দেখি T1 বাই T2 আছে, এটা মান হচ্ছে 3P, আর এখানে হচ্ছে কি আমাদের P 1 মাইনাস গামা বাই হচ্ছে গামা, এর মানটা হচ্ছে 303। আচ্ছা T2 এর মান হচ্ছে কত, T2 এর মান হচ্ছে 470.83। ওকে, কারেন্টের কি বলছে, এই অঙ্কটা শুট করতে যেয়ে অঙ্ক করে ফেলেছি, বিদ্যুৎ চলে গেছে, আবার তো বারবার তুলতে পারবো না, তো এখান থেকে একটু বুঝে নাও। দেখো যেখানে ছিলাম, তো আমরা এখানে কি করছি যে T1 বাই T2, হ্যাঁ দেখো T1 বাই T2 যে মানটা আমরা বসাইছি 303, এটা 440.83, সে মানটা কিন্তু বসাই দিছি। আর এখানে 3 গুণ মানে 3P, আর এটা হচ্ছে P, তাহলে PP কাটে দিলাম, তাহলে 3 থাকে। আর মাথার উপরে কিন্তু 1 মাইনাস গামা আর গামা আছে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে গামার মান কিন্তু তুমি জানো যে দ্বিপরমাণুক, এটা তো আমি বারবারই বলে আসছি। আচ্ছা এখন এই মান আর এই মান রাখছি, এটা রাখছি। এখন কি করছি যে আমাদের তো গামার মান দরকার, এটা তো পাওয়ার, তো পাওয়ারটাকে যদি নিতে চাই তো উভয় পাশে আমরা লন নিয়ে নিচ্ছি, তাহলে এটা লন নিয়েছি, এটা লন নিয়েছি, তাহলে এটা কাটাকাটি করে 3 থাকছে। এবার কি করছি, যেহেতু লন নিয়ে চলে আসছি, তাহলে এখন এই পাওয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এই পাওয়ারটাকে নিয়ে আসছি,
যেটা থাকে সেটা রাখছি, লন 3 নিচে রাখছি। এবার ক্যালকুলেট করছি, জাস্ট এখানে ক্যালকুলেশন তুমি করে দিবা। ক্যালকুলেশন করে দিলে এখানে -0.4 পাবা। হ্যাঁ, তাহলে 1 মাইনাস আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করার পর এখানে আমরা কি করছি, গামাটাকে কমন নিছি। তাহলে 1 মাইনাস 0.4 থাকে আর কি, কথাটা বুঝো। তো আবার এইবার কি করছি, যে গামা, এখন এখানে যে ক্যালকুলেশন করে দেখো 1/0.6, যার মান আসে 1.67। তার মানে আমরা এখন বলতে পারি যে জাহিনের বক্তব্য সঠিক ছিল। জাহিনের বক্তব্য সঠিক ছিল, কারণ এটা এক পরমাণুক, ঠিক আছে। তো এক পরমাণুক মান হচ্ছে 1.67, এটা অলরেডি আমরা ক্যালকুলেশন করে কিন্তু পেয়ে গেছি। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো চলো পরবর্তী বোর্ডে চলে যাই। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24। দেখো দিনাজপুর বোর্ড 24টা আমি করলাম না এই কারণে যে ওইটা দেখবা যে একই রকম, মানে আগে যে জিনিসগুলো করে আসছি ওই সমসাময়িক দ্রুততাপে ব্যাপার সেবার আসছে। তো এটাও তোমার মোটামুটি চট্টগ্রাম বোর্ডের 24-এর সাথে পুরোপুরি মিল। শুধুমাত্র এখানে একটা প্যাচ দিছে কি চিত্রের এবি এবং সিডি অংশে এনট্রপি পরিবর্তন একই হবে কিনা, মানে এনট্রপিটা বের করা লাগবে। আগেরবার তুমি কি করছিলা, ওই একই করছিলা, বুঝছো। আর চলো তো দেখি কি বলছে। তো আমরা গ নম্বরের সমাধান শুরু করবো অবশ্যই। ময়মনসিংহ বোর্ড 2024, যেখানে একটা গ্রাফ দেওয়া আছে। তো গ্রাফটা দেখতেই পাচ্ছ যে এই পর্যন্ত এটা হচ্ছে সমষ্ণ, এটা হচ্ছে দ্রুততাপীয়। তো বলছে চিত্র হতে বিসি অংশে কাজের পরিমাণ, তাহলে বি আর সি অংশ, তাহলে আমরা বুঝতে পারতেছি যে বি আর সি অংশে যদি কৃতকাজ বের করতে বলে এটা অবশ্যই কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ হতে চলেছে। তাহলে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। দেখো এই প্যাটার্নগুলো ভালো করে বুঝো, প্রক্রিয়ায় কৃতকাজ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা কৃতকাজ হয়েছে, তাহলে রুদ্ধতাপে প্রক্রিয়া কৃতকাজের সূত্র এত আর তাকানোর দরকার নেই, NR গামা -1, ঠিক আছে। তাহলে এটা বলবো T1 মাইনাস হচ্ছে T2। তাহলে এখন দেখো এটা মানে কত মোল, এটা মানে হচ্ছে 1 মোল, এটা মানে হচ্ছে 1 মোল, ঠিক আছে। আচ্ছা, গামার মান হচ্ছে 1.4। আচ্ছা, আর এর মানটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এন এর মানটা এখানে বসিয়ে দিবা, এন এর মানটা 1 বসিয়ে দিবা, আর এর মানটা 8.314 এবং এটার মানটা কত, এটার মান হচ্ছে 1.4, ঠিক আছে। তাহলে 1.4 মাইনাস হচ্ছে 1, T1 এর মানটা হচ্ছে 450 কেলভিন আর T2 341 দেওয়া আছে। দেখো T1 মানে কত সুন্দর করে 450 কেলভিন আর T2 মানে কত, T2 মানে হচ্ছে 341 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো জাস্ট বসায় দিবা। তাহলে এখন দেখো T1 এর মান হচ্ছে 450 মাইনাস হচ্ছে 341। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা যত এত জুল অ্যান্সার, বাস বুঝতে পারছো তো না। আচ্ছা, এবার কি বলছে দেখো ঘ নম্বরের চিত্র এবি এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন। তাহলে এবি আর সিডি ভালো করে বুঝবা। দেখো এই এবিটা হচ্ছে কি সমষ্ণ, ঠিক আছে। এই যে এবিটা হচ্ছে সমষ্ণ এবং সি আর ডি, তারপর দেখো আবার সি আর ডি অংশ বলছে, তাহলে এটাও কিন্তু সমষ্ণ, কিন্তু একটা সংকোচন এবং একটা হচ্ছে প্রসারণ। হ্যাঁ, তো এবি এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা, তাহলে আমাদের এখন এনট্রপিটা বোঝা লাগবে। তো দেখো ঘ নাম্বারটা বের করার সময় এনট্রপির সূত্র আমরা কি জানি, ডিএস মানে ডিকিউ মানে টি, রাইট, ডিএস মানে ডিকিউ বাই টি। তো দেখো এই ডিকিউ যদি আমরা কিউ না পাই, কিউর জায়গাতে আমাদের কাজ বের করা লাগবে, কারণ এটার একক জুল, কাজের একক জুল, সো দুইটা জুল, তার মানে দুজনে একই। সো এই দুইটার মানটা বের করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। এই হলো বিষয়। ওকে, তো চলো আমরা একটা কাজ করব, এবি অংশে কৃত কাজটা বের করে নেব। হ্যাঁ, তাহলে এবি অংশে কৃত কাজ বুঝতে পারছো, এটা সমষ্ণ। তাহলে সূত্রটা কি, ডাব্লিউ মানে NRT লন V2 বাই হচ্ছে V1। আচ্ছা, V2 বাই হচ্ছে V1। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে একটু আমরা চিত্রটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। তো দেখো P1 V1, তাহলে V1 মানে 50, P2 V2 মানে 100, তার মানে বোঝা যাচ্ছে V2 মানে 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে V2 মানে হচ্ছে 100 মিটার কিউব আর V1 মানে হচ্ছে 50 মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে জাস্ট আমরা মানটা বসাই দেবো। সো এন এর মান 1 মোল আর টি এর মানটা দেওয়া ছিল 450, চিত্রে দেখে নিবা। হ্যাঁ, 450 ছিল, তাহলে এখানে এখন মানটা বসা দাও। এন এর মানটা হচ্ছে কত 1, আর এর মানটা হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 450 লন, V2 মান হচ্ছে 100, V1 এর মান হচ্ছে 50। ওকে, তাহলে এবার এখানে যেটা আসছে সেটা হচ্ছে কৃতকাজের 2592 জুল। ওকে, এটা আসবে 2592 জুল, ঠিক আছে। এখন আমরা একটি এনট্রপি দেখবো, তাহলে এনট্রপির পরিবর্তনটা যদি একটু দেখতে চাই। ওকে, তাহলে অতএব এনট্রপির পরিবর্তন, ডিএস মানে হচ্ছে তোমার ডিকিউ বাই টি। হ্যাঁ, তো
দেখো এখানে ডিকিউ বলতে আসলে যে আমরা যদি অ্যান্সার বের করি 2592 পাবো, কারণ দেখো কিউ মানে তাপ, তাপ এক প্রকার শক্তি, এবং ওইটার বদলে হ্যাঁ আমরা যে কৃতকাজটা পেলাম সেটার একক শক্তি। তো ওই জন্য আমরা কোনো কথা ছাড়া 2592 এখানে বসিয়ে দেবো। 450, হ্যাঁ, ক্যালকুলেশন 5.76 জুল পার কেলভিন। তাহলে এটা গেল, এটা আমাদের একটা অংশ দেখলাম। এবার আমরা আবার দেখলাম পরের চিত্রটা, দেখো আবার ঘুরে গেছে। তাহলে এবি অংশ গেছে, এবার এবি অংশ যদি গেছে, এবার হচ্ছে সিডি অংশ। দেখো সিডি অংশ, সিডি মানে দেখো আবার ঘুরে আসছে। হ্যাঁ, তাহলে এবার আবার খেয়াল করো, এটা হচ্ছে V3 200 আর এটা হচ্ছে V4 মানে 100। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা আবার এই অ্যান্সারটা করি। তাহলে এটাও মানে সমষ্টি হবে। তো ডাব্লু মানে হচ্ছে NRT লন। তো এবার কিন্তু V4 বাই হচ্ছে V3 এটা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার কাহিনীটা কি দেখাচ্ছে, তুমি কি বলবা? V4 মানে হচ্ছে 100 মিটার কিউব দেওয়া আছে, আর V3 মানে হচ্ছে, চিত্রটা আরেকবার দেখাই দিই তোমাদের, 100 আর এটা হচ্ছে 200। হ্যাঁ, আর এটা হচ্ছে 200 মিটার কিউব। ঠিক আছে, বাদ বাকি তো সবই ঠিক আছে। এন এর মান 1 8.314 আর টি এর মান ওখানে 341 ছিল। উদ্দীপকে দেখবা লন V4 এর মান হচ্ছে আমরা এখানে করলাম, হ্যাঁ, 100 বাই হচ্ছে 200। সো এবার ক্যালকুলেশন করলে এটা মান পাবো অবশ্যই মাইনাস, এটা সমষ্ণ, এটা কিন্তু প্রসারণ না, এটা সংকোচন। 1964.18, ঠিক আছে, এত জুল। তাহলে এখন এটার এনট্রপি পরিবর্তন করি আমরা, অতএব DS2 যদি এনট্রপি পরিবর্তন করে যায় তাহলে DQ বাই হচ্ছে T। হ্যাঁ, তাহলে এবার এখানে DQ বলতে কোনটা বসবে বুঝতে পারছো তো না? 1964, হ্যাঁ, এখানে 18, আর টি এর মানটা বসবে এখানে, আগের হচ্ছে 450, এবার হচ্ছে 341। তো ক্যালকুলেশন করে দেখবা মাইনাস 5.76 জুল পার কেলভিন পাচ্ছ। অতএব এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি এবি এবং সিডি অংশে এনট্রপি সমান, হ্যাঁ, সমান ও বিপরীতমুখী। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবি এবং সিডি অংশে এনট্রপি সমান ও বিপরীতমুখী। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা বলবো ডিএস এবি আর ডিএস সিডি হচ্ছে সমান। বুঝতে পারছো? তার মানে এবি বাড়বে, এবি বৃদ্ধি পাবে, আর সিডিটা আসলে কমে যাবে। আসলে এই ব্যাপারটা তো বুঝতে পারছো না, যে কিউ মানে দেখো এই একক জুল, কাজের একক জুল। সো ওই মানটা বসাই দিলে হয়ে যাবে। সো সাইড একটু দেখাই দিবা তাহলে হবে। ওকে, তাহলে মোটামুটি 24 সালের এইভাবেই করো, এর বাইরে আসলে খুব একটা সমস্যার কথা না। ওকে, তাহলে পরবর্তী বোর্ডে চলে যাই। তো দেখো ঢাকা বোর্ড 23 একটা গ্রাফ থেকে কোশ্চেন এসেছে, কি বলতেছে? চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা পরিবর্তন দেখানো হয়েছে। এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতির ব্যবস্থায় 80 জুল তাপশক্তি, কত 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। আচ্ছা, তো উদ্দীপকে অনুসারে আর অবস্থান আসতে তাপগতির ব্যবস্থাটি অন্তস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, ভালো করে বুঝো, এখানে প্রশ্নটা কিন্তু করেছে প্রথমে যে কিউ থেকে আর এ যেতে তাপগতি ব্যবস্থা 80 জুল শক্তি সরবরাহ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে তাপ শক্তির ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাপ শক্তি। তো গ নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা পরিবর্তন দেখানো হচ্ছে। এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতি ব্যবস্থা 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতি ব্যবস্থায় অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন তোমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো খুবই সহজ একটা কোশ্চেন, মানে আমরা একটু দেখবো যে অন্তস্থ শক্তি মানে হচ্ছে ডিইউ। ঠিক আছে, আচ্ছা, তো এবার তোমাকে এখানে আরো একটা ইনফরমেশন বলে দিই আমি, যে দেখো এই পাশটার চাপ আর এই পাশটা কিন্তু আয়তন। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখো এখানে কি বলছো, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে। তাহলে আর অবস্থান মানে কোনটা? এই যে এইটা দেখো আর, এখান থেকে কিউ। তো কিউ থেকে যখন আর এ যাচ্ছে তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ভিটা, অর্থাৎ ভিটা 0 হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্ট আছে। তো সেক্ষেত্রে ডিভির মানটা কিন্তু এখানে 0। সো আমরা বুঝতে পারছি যে ডিভির মানটা 0, মানে দেখি যে ডিডাব্লিউ মানে আমরা সবাই জানি যে পি ডিভি, রাইট? তাহলে তুমি দেখতে পাচ্ছ পি, এটার মানও 0 হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ডিডাব্লিউ সম্পূর্ণ কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিডাব্লিউ মানে কিন্তু 0। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি বুঝতে পারো তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিকিউ দেওয়া আছে, ডিকিউ মানে হচ্ছে 80 জুল, 80 জুল। ঠিক আছে, ডিকিউ মানে হচ্ছে 80 জুল। হ্যাঁ, তাহলে এখন থেকে তোমার থেকে ডিইউ জানতে চাচ্ছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা সবাই জানি, ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে যে ডিডাব্লিউ মানটা কিন্তু 0, তাহলে ডিকিউ মানে হচ্ছে ডিইউ পাচ্ছ, আর এটা মানে কিন্তু 0 পাচ্ছ। তাহলে এখন আমরা ডিইউ মানে কিন্তু ডিকিউ বলতে পারি, অর্থাৎ ডিকের মানটা কত? 80 জুল। তার মানে এখানে বলা যেতে পারে যে অন্তস্থ শক্তির পরিবর্তন বা অন্তস্থ শক্তি হচ্ছে 80 জুল। এটা হচ্ছে আনসার, শেষ। আচ্ছা, ঘ নম্বর, উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো। আচ্ছা, তো দেখো পি কিউ আর
পি, মানে এই যে প্রত্যেকটা চক্র যদি বলতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে টোটাল কথা বলা হচ্ছে। দেখো এটা সহজে আমি বলি, দেখো এটা হচ্ছে ত্রিভুজ আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই দুইটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, এত ঝামেলা করার কোনো দরকারই হয় না। তাহলে মোট কৃতকাজ। আচ্ছা, প্রথমে তুমি যেটা বের করবা জন্য ধাপ 3টি। আচ্ছা, এই অঙ্কটা বুঝো, ধাপ 3টা কী কী আমি তোমাকে একটু বুঝাই বলি। প্রথমে যে ধাপটা তুমি পাবা, আমি যদি এখানে বোঝাই, আগে এই ধাপ বুঝছো, তারপরে এই ধাপ, তারপরে এই ধাপ, তাহলে একটা পি কিউ, একটা কিউআর আর একটা হচ্ছে আরপি। তাহলে পি কিউআর ভালো করে বুঝো, সিস্টেমটা এরকম হয়ে ছিল না, এরকম হয়ে আছে পি কিউ আর। প্রথমে তুমি পি কিউ, এটা একটা ধাপ, ঠিক আছে, তারপরে ধাপটা হচ্ছে কিউআর, ঠিক আছে, আচ্ছা, তারপরে ধাপটা হচ্ছে আরপি। তাহলে এই প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এখন কৃতকাজটা বের করবো, বুঝতে পারছো? আচ্ছা, এটা চিত্র দেখে থেকে করি তাহলে মনে খুব ভালো হয়। তো প্রথমে আমরা ঘ নাম্বারটা এখানে দিলাম, প্রথমে আমরা পিকিউ ধাপে, সো পিকিউ ধাপে কৃতকাজটা বের করবো, পিকিউ ধাপে কৃতকাজ, তাহলে ডাব্লিউ মানে হচ্ছে পিকিউ। আচ্ছা, তো দেখো পি আর কিউ এটা কিন্তু কি আছে, এটা সমচাপে আছে, তাহলে পি ডিভি, তাহলে সূত্র হচ্ছে পি ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান। আচ্ছা, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে কি 4 থেকে 8 গেছে, তাহলে 8 মাইনাস 4। আচ্ছা, তাহলে পি এর মানটা কত, পি এর মানটা আমরা একটু দেখি, দেওয়া আছে, আর 8 থেকে 4 বাদ দিলে, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 বিশে 80, 80 জুল, তাহলে একটা ধাপ গেছে। আচ্ছা, এবার আসো কিউ আর ধাপ, এবার আমরা কিউ আর ধাপে যাবো, তাহলে কিউ আর ধাপে কৃতকাজ। কিউ থেকে আর ধাপে কৃতকাজ হবে 0, কেন বলো তো? কারণ ডিভি ইজ ইকাল টু 0, মানে এখানে ভিটা কনস্ট্যান্ট, তো ভি মানে যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি এর মান তো 0 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখছি ডিডাব্লিউ মানে হচ্ছে পি ডিভি, রাইট? তাহলে পি আর ডিভির মান যেহেতু 0, তার মানে এখানে আর কিছুই হবে না। আচ্ছা, এবার বাকি আছে লাস্ট ধাপটা, সো এখানে আরপি ধাপে কৃতকাজ। ওকে, সো আরপি ধাপে কৃতকাজ তুমি করতে গেলে এখানে যে প্রসেসের তুমি সম্মুখীন হবা, দেখো এই আরপি মানে তোমাকে বুঝতে হবে এখানে সবগুলাই, বুঝছো? আমি একটু দেখাই দিই তোমাকে, এই যে দেখো, এই যে আরপি, দেখো এটা যখন নামতেছো না, তার মানে বিষয়টাতে এই দেখো, দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এটা আয়তক্ষেত্র পাচ্ছ, তো আমি এই দুইটা যদি জাস্ট বের করে দিই তাহলে আমার খেলা শেষ, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এখানে একটু হালকা করে পাশে আমি একটু বের করে দিচ্ছি তোমাকে, দেখো সেটা হচ্ছে আরপি। তাহলে এখানে আমরা কী করবো জানো তো, এখানে একটা ত্রিভুজ নিব প্লাস একটা আয়তক্ষেত্র নিব, এই দুটো যোগ করলে আমার হয়ে যাবে। তাহলে হাফ গুণ ভূমি, প্রথমে ভূমি আসো, যেহেতু আমাদের ত্রিভুজের কাজ করতেছে, তাহলে ভূমি 4 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4। আচ্ছা, এরপরে উচ্চতা, উচ্চতা হচ্ছে 20 থেকে 40 বাদ দিলে 20, এটা বের করে নেব। তাহলে হাফ গুণ 4 গুণ 20, ডাবল লিখতে গেলাম কেন, তাহলে এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে 40। আচ্ছা, এরপর আয়তক্ষেত্র আসো, আয়তক্ষেত্র মানে আমরা কি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, খুবই সহজ। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি দেখি আমরা, তাহলে এটা কেমন হয় দেখো, 4 থেকে 8 বাদ দিলে, 4 থেকে 8 বাদ দিলে কিন্তু 4ই থাকে, গুণ কিন্তু 20ই থাকে, কেন? এই যে দেখো এখান থেকে 20 পর্যন্ত এসেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 4 20 80, ওকে, 4 20 80, আর এটা হচ্ছে কত, 40, তাহলে হ্যাঁ এটা হচ্ছে 120, ঠিক আছে? তো দুইটাই দেখছি যে আরপির কৃতকাজটা হচ্ছে তোমার 80 প্লাস হচ্ছে 40, 120 জুল। তাহলে কে বড় হলো? সবার আগে আমরা এখানে বুঝে ফেলছি খুবই সুন্দর করে যে আরপি ধাপে কৃতকাজই সবচেয়ে বেশি বড় হলো, তাহলে আরপি মানে ডাব্লিউ আরপি। তারপরে কোনটা? তারপরে হচ্ছে সম্ভবত পিকিউ, মেবি, হ্যাঁ, তারপরে পিকিউ, তারপরে পিকিউ, আর একদম লাস্টে যেটাতে আসলে 0 হয়েছে সেটা তো বুঝতে পারছো, সেটা কিউআর, সেটা কিউআর। এই তো, এই হলো কাহিনী, খুবই সহজ, মানে মানে লেখাচিত্র দেখে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? আচ্ছা, গুড। দেখো ঢাকা ভর্তি এসে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা খুবই সহজ, মানে বারবার এই টাইপের কোশ্চেন বেশি পড়ে। 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমস্ত প্রক্রিয়ায় এবং পরে প্রতিস্থাপন প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হয়েছে। আচ্ছা, ইঞ্জিনটি 127 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্য করেছে। নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম বলে দিছে। আচ্ছা, খুব ভালো, এখন তো খুবই সহজে পারবো। অথবা ইঞ্জিনটি কর্মদক্ষতা বলছে। আচ্ছা, তাহলে গ নাম্বার আমরা যদি এই প্রশ্নটা সলভ করি, এর মতো সহজ কোশ্চেন আর একটা হতে পারে না। 1 মাইনাস T2/T1 গুণ হচ্ছে 100%, ঠিক আছে? আচ্ছা, তাহলে T1 এর মানটা কত? T1 এর মানটা এখানে দেখাচ্ছে 127, তাহলে 127-এর সাথে
273 যোগ দাও 400 কেলভিন, ঠিক আছে। এরপরে টি টু মানে 27, তাহলে 27 প্লাস হচ্ছে 273, বোঝা যাচ্ছে এটা হচ্ছে 300 কেলভিন। ওকে, আর তো কিছু লাগবে না। ওকে, 1 মাইনাস টি2 মান হচ্ছে 300, ঠিক আছে, আর এর মান হচ্ছে 400। ওকে, গুণ হচ্ছে 100%। ওকে, ক্যালকুলেশন করে 25%, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ঘ নম্বর, উদ্দীপকের কোন প্রক্রিয়া কৃতকাজ বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে এখানে দুইটা প্রক্রিয়া আছে, মানে এখানে একটা বলেছে সমষ্ণ প্রক্রিয়া আর এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো দুই প্রক্রিয়া এখন আমরা একটা কৃতকাজ দেখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। সো কোনো প্যারা নেই। তো চলো ঘ নম্বর, প্রথমে দেখব সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ। প্রক্রিয়ায় কৃতকাজ সূত্র তো বুঝতে পারছো, W=NRT ln V2 বাই হচ্ছে V1। চলো এখানে V2 এর মানটা কি বলা আছে এটা দেখলে আমরা বুঝতে পারবো। বলেছে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার পরে রুদ্রতাপীয় প্রক্রিয়া আয়তন 3 গুণ করা হয়েছে। তার মানে এটা যেখানেই করো না কেন V1 মানে V আর V2 মানে হচ্ছে 3V, ঠিক আছে, মানে 3 গুণের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আর এর মানটা তো বুঝতে পারতেছো, আর এর মানটা হচ্ছে 8.314, আর এখানে টি বলতে এখানে হবে অবশ্যই প্রথমটা মানে 400 কেলভিন, ঠিক আছে। আর এনটা বের যদি করে নিতে চাই তাহলে এম বাই হচ্ছে বড় হাতের এম, যেটার মান দেওয়াই আছে, একটা 28 গ্রাম একটা 56, তাহলে 56/28, 56/28 সম্ভবত 2 হওয়ার কথা, 56/28 বাহ 2, তো 2 মোট, তো যাও কিন্তু হয়ে গেছে 2, আর এর মানে 8.314, টি এর মানটা হচ্ছে 400 লন, আর এখানে তো দেখতে পাচ্ছ যে তাহলে 3V বাই হচ্ছে ভি, ভিভি কাটা 3 থাকে, 7307 0.9 জুল। তাহলে এটা কোন প্রক্রিয়া করলাম? সমষ্ণ। সেম জিনিস রুদ্রতাপীয় করতে পারবো না। সো রুদ্রতাপীয় কি আমাকে লেখা লাগবে না বলা লাগবে বলো? সো রুদ্রতাপীয় মানে হচ্ছে NR গামা -1 T1 মাইনাস হচ্ছে T2, তো এটা 2, আর এর মানে 8.314। ওকে, তাহলে অবশ্যই 1.4 বোঝা যাচ্ছে, 1.41, আর T1 এর মান ছিল সম্ভবত 400, আর এখান থেকে এটা হবে 300। ওকে, সো ক্যালকুলেশন করো, 4155 জুল হবে। এটা হচ্ছে, তো কে বড় হইলো? এই যে W1 সমষ্ণ বড় হয়েছে। সো W1 এর থেকে মানে W2 থেকে W1, এটাই অ্যান্সার। দেখো কিচ্ছু না, জাস্ট সমষ্ণ রুদ্রতাপীয় করে ফেললাম, খেলা শেষ। ওকে, পরের বোর্ডে চলে যায়। রাজশাহী বোর্ড 2023, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই তাপগতি ব্যবস্থা 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বায়ুমণ্ডলের চাপে রক্ষিত আছে। স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আচ্ছা, তার মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃতকাজের পরিমাপ করা হয়, এবং আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর সিবি মানে 20.8 জুল পার মোল পার কেলভিন। উদ্দীপক স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা। তাহলে অভ্যন্তরীণ শক্তির বের করতে বলেছে, মানে এটা তাপগতিবেগের প্রথম সূত্র, dq = du প্লাস হচ্ছে dw। প্রথম অবস্থায় তোমার কাছে এটাই মনে হবে, এবং তুমি du প্লাস dw এদিকে নিয়ে আসবা, এটাকে dq করবা, এবং তুমি এখান থেকে যদি du বের করতে চাও তাহলে dq মাইনাস dw করবা। তোমার কাছে এই পর্যন্ত মনে হবে, কিন্তু এই পর্যন্ত না, এর মধ্যে অনেক কাঠখড়ি তোমাকে পড়াইতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে যেহেতু এখানে সিপি আর সিবি আছে, আমরা একটু পাশে বিষয়গুলো লিখে নিই। দেখো প্রথমে এখানে দেওয়া আছে সিবি, সিবি হচ্ছে 20.8, সিবি যদি 20.8 জুল পার মোল পার কেলভিন থাকে, তাহলে এখন সিপি আমরা সবাই জানি সূত্র হচ্ছে এইটা। দেখো তাহলে এখন তুমি সিপি বের করতে গেলে কি বলবা? আর প্লাস সিভি বলবো অবশ্যই। তাহলে আর এর মান 8.314, হ্যাঁ, আর সিবির মান কত? 20.8, তাহলে 8.314 প্লাস 20.8 বলতে পারি 29.11 জুল পার মোল পার কেলভিন। আবার দেখো এখানে পি দেওয়া আছে, পি মানে কিন্তু 1 ATM, তো 1 ATM মানে কিন্তু 1.013 গুণ 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কেল, তুমি যেটাই বলো না কেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ছোট হাতের আমরা মোলটা বের করে নেব। তো মোলটা বের করলে n = আমরা সবাই জানি ছোট হাতের m বাই বড় হাতের m। তাহলে এখানে ছোট হাতের mটা দেখো তোমার হচ্ছে গিয়ে 14, হ্যাঁ, আচ্ছা মানে 14, আচ্ছা, আর এটা হচ্ছে 28 আমরা জানি, তাহলে 14/28, তাহলে এটা হচ্ছে 0.5 মোল, ঠিক আছে, 0.5 মোল পেয়েছো। ওকে, আচ্ছা, মোটামুটি এইগুলা কিন্তু দেওয়া আছে, কথা বোঝো।
এখন এইগুলা যেহেতু দেওয়া আছে তাহলে তোমাকে এই নর্মাল সূত্র তুমি ফেলতে পারবে না, তাহলে ডিকিউকে ভাঙলে তোমাকে একটা সূত্র শিখেছি, এন সিপি ডিটি, রাইট? আর ডিডাব্লিউ মানে কিন্তু আবার পিডিভি। এবার দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে এখানে T1 মানে হচ্ছে 30, তাহলে 30 প্লাস 273, ঠিক আছে 303, তাহলে 303 কেলভিন। তাহলে T2 মান কত? T2 মান আমার এখানে দেখো 35, তাহলে 35 প্লাস 273, তার মানে এটা কত হবে? এটা হবে 308 কেলভিন। কথা বুঝো? এই যে মানগুলো দেওয়া আছে এখন অঙ্কটা তোমাকে বের করা লাগবে। তাহলে এখন আমরা কি করব? আমরা সুন্দর করে এখানে মানগুলো বসায় দিয়ে অ্যান্সার বের করলে কিন্তু হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তার মধ্যে দেখো এখানে আরও কিছু ব্যাপার আছে, এক্ষেত্রে বিশেষ হয়নি। এন সিপিডিটি, আচ্ছা পি ডিবি মানে আবার কিন্তু V2 মাইনাস হচ্ছে V1, তার মানে তোমার এখানে V2 জানা লাগবে, V1 জানা লাগবে। তুমি কি V2 আর V1 জানো? তাহলে তুমি V2 জানো না, V1ও জানো না, কিন্তু আমাদের কাছে এখানে বের করার অপশন আছে। পি V1 আমরা বলতে পারি এন আর T1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা V1টা বের করি। তাহলে এন আর T1 আর নিচে হচ্ছে কে? নিচে হচ্ছে পি। তাহলে এন এর মান কত? 0.5, আর এর মান 8.314, আর T1 এর মানটা দেওয়া ছিল কত জানো? 303। পি এর মান 1.013 গুণ 10⁵। আচ্ছা, এটা ক্যালকুলেশন 0.0124 মিটার কিউব। তাহলে এটা আমরা V1 পেলাম। তাহলে এবার আমরা V2 বের করতে চাই। তাহলে এটা চার্জের সূত্র, V1/V2 T1 বাই T2, এটা দিয়ে করলে হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে V2 বের করা। তাহলে V2 T1 V1 T2, তাহলে V2 V1 T2 আর নিচে চলে আসবে T1, ঠিক আছে? তাহলে T1 এর মান ছিল 303 কেলভিন আর T2 হবে তোমার 308 কেলভিন, বুঝো? আর V1 এর মান দেওয়া আছে 0.0124, রাইট? আচ্ছা, এত মিটার কিউব। তাহলে এবার মানগুলো বসাও। তাহলে 0.0124, T2 এর মান হচ্ছে 308 আর T1 এর মান হচ্ছে 303। আচ্ছা, এবার ক্যালকুলেশন করলে 0.0126 মিটার কিউব। তাহলে 0.0124 একটা, 0.0126। এর মান 0.5, সিপির মান হচ্ছে 29.11 আর ডিটির মান হচ্ছে আমি একবারে বলে দিলাম 5। কেন বলো তো? কারণ 308 মাইনাস 303 করলে তো 5ই হয়। আচ্ছা, মাইনাস পি এর মান 1.013 গুণ 10⁵। আচ্ছা, V2 এর মান 0.0126 মাইনাস V1 এর মান 0.0124 আর এটা 0.0126 ছিল না? 0.0126, হ্যাঁ সরি, এখানে একটা জিরো হবে, হ্যাঁ 0.0126, বাস। এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো। তো এটি অ্যান্সার আসে 52.52। এই হয়ে গেল অ্যান্সার। দেখো এই অঙ্কটা ঘ নাম্বারের মতো মনে করো যে শক্তিশালী, কিন্তু গ নাম্বার দিয়ে দিছে, তো খুব সহজে ব্যাপারটা বোঝা গেছে মনে হয়। আচ্ছা, এবার ঘ নাম্বারে কি বলছে চলো। এই স্থির চাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকের নির্ণয়কৃত কাজের মান সমান হবে কি বিশ্লেষণ করো। এখানে দুইটা, একটা হচ্ছে সমষ্ণ আর একটা হচ্ছে সমচাপ, খুবই সহজ দুইটা প্রক্রিয়া। তাহলে ঘ নাম্বারে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে প্রথমে আমরা সমচাপ প্রক্রিয়া যাব। ওকে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। ওকে, ডিডব্লিউ মানে হচ্ছে পিডিভি। আমাদের তো দেওয়া আছে এর মান 1.013 গুণ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বল আর প্যাসকেল বল, কোনো সমস্যা নেই। V1 এর মান হচ্ছে 0.0124 মিটার কিউব আর V2 0.0126 মিটার কিউব, রাইট? তাহলে 1.013 গুণ 10⁵। আচ্ছা, ডিভি তাহলে 0.0126 মাইনাস 0.0124, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার 20.26 জুল। আচ্ছা, তাহলে একটা সমচাপ গেল, এবার কি সমষ্ণ। তাহলে সমষ্ণতে গেলে এটাকে D1 বললাম, DW2 সুন্দরভাবে সূত্র NRT লন V2 বাই হচ্ছে V1। এন এর মান 0.5 আর এর মান হচ্ছে 8.314। টি এর মানটা ছিল, আদি তাপমাত্রাটা ছিল সম্ভবত কত? 303 ছিল, হ্যাঁ। T1টা আমরা হলো 303 কেলভিন। ওকে, 303 লন V2
ভিটা হচ্ছে 0.0126 আর এটা হচ্ছে 0.0124। সো এটা ক্যালকুলেশন করলে আসে 20.14 জুল। তো বলা যায় প্রায় সমান। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো প্রায় সমান, রাশে 32 প্রায় সমান। শেষ। ওকে, এ তো হয়ে গেল কত সহজে। আমাদের পরের কোশ্চেন চলে আসছে। পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, একটা গ্রাফ চলে আসছে। হ্যাঁ, কুমিল্লা 2023। এই গ্রাফ থেকে এরকম টাইপের কোশ্চেন তুমি কম পেয়ে যেতে পারো। কি বলেছে দেখো, চিত্রটি কার্নো ইঞ্জিন। এটা তো কার্নো ইঞ্জিন আমি তোমাকে অলরেডি ব্যাখ্যা করছি। ঠিক আছে, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত নামছে, আবার নামছে, আবার নামছে, মানে কি সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। আচ্ছা, 1 নম্বর বলছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ আমরা কি জানি, ইটা ইজিক্যাল টু W/Q1, বলে গেলে চলবে না। তাহলে এখন এখান থেকে আমরা কি কৃত কাজ, তাহলে W ইজিক্যাল টু ইটা Q1, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমাকে ইটা জানা লাগবে। তাহলে ইটা জানতে গেলে আমাদের সূত্র হচ্ছে 1 - T2/T1 গুণ হচ্ছে 100%। কাহিনী শেষ। কথা বুঝছো কি না? আচ্ছা, তাহলে এখন তুমি এখানে খেয়াল করো তো, এখানে কি কি দেওয়া আছে। T1 এর মান তো দেওয়াই আছে, T1 এর মান দেওয়া আছে 827 কেলভিন। ঠিক আছে। আচ্ছা, T2 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে কত সহজ, 387 কেলভিন। ওকে, আচ্ছা, আর তো কোনো প্যারাই নাই রে ভাই। তাহলে 1 মাইনাস এখানে T2 এর মান হচ্ছে 387 আর এটার মান হচ্ছে কত, 827 গুণ হচ্ছে 100%। এই যে এখানে ক্যালকুলেশন করলে চলে আসবে 53.2%। এটাকে আবার 100 দিয়ে ভাগ দিয়ে দেবো। হ্যাঁ, একবারে বের করে নেব, কারণ আমাদের ফুল ফুল মান লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 53 তোমার হচ্ছে 0.2 ভাগ হচ্ছে 100। ওকে, 0.532 এটা কার মান পেলাম, এটার মান পেলাম। এখন এখানে বসে দাও 0.532 আর Q1 এর মানটা এখানে দেওয়া আছে 500, 266 জুল। অ্যান্সার শেষ, কাহিনী শেষ। আচ্ছা, এবার আসো কি বলছে, উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে দক্ষতা অর্ধেক হবে কিনা সেটা জানতে চাইছে। এবং কি বলতো, তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ হলে। আচ্ছা, তো চলো, খুবই সহজ। আমার এখানে বর্তমানে আমরা দেখছি T1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 827 কেলভিন আর T2 এর মান দেওয়া আছে 387 কেলভিন। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে খেয়াল করছো তুমি, যে তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা আমরা এটার নাম দিলাম এখন T2 ড্যাশ, এটা নতুন আর কি। হ্যাঁ, তাহলে T2 এর সাথে গুণ 2। হ্যাঁ, তাহলে 387 গুণ হচ্ছে 2। তাহলে দেখো 387 গুণ হচ্ছে 2, তাহলে 774। তাহলে 774 কেলভিন। ওকে, আচ্ছা, তাহলে 774 কেলভিন, এটা দ্বিগুণ করছি আমরা। এখন দেখি আমরা দক্ষতার ক্ষেত্রে। আর আমরা কিন্তু এখানে দক্ষতাটা কত পাইছিলাম, দক্ষতাটা পাইছিলাম 53.2%। 53.2%। তাহলে এখন নতুন আমরা বের করে দেখবো। হ্যাঁ, যে কতটুকু কী হচ্ছে। তাহলে অতএব ইটা ইজিক্যাল টু 1 - T2 বাই হচ্ছে T1 গুণ হচ্ছে 100%। তাহলে এবার নতুনটা নিব। হ্যাঁ, নতুনটা কত পাইছি, এই যে নতুনটা T2 ড্যাশ 774 বাই T1 এর মান কত আগে থেকে আছে 827, রাইট। 827 গুণ হচ্ছে 100%। আচ্ছা, 6.41%। আচ্ছা, এটা আমরা পাইলাম পরিবর্তিত, রাইট, পরিবর্তিত কর্মদক্ষতা বাই হচ্ছে তোমার বর্তমান কর্মদক্ষতা। আচ্ছা, একটু দেখি কথায় 6.41% আর নিচে ছিল হচ্ছে 53.2%। আচ্ছা, কত আসে দেখি। আমি 100 দিয়ে করে দিলাম, মানে পার্সেন্টেজ কমাই দিলাম, মানে পার্সেন্টেজ আউট করে দিলাম। তাহলে 0.12 আসতেছে। তাহলে আমাদের কথা কি ছিল, আমাদের কথা বলেছিল যে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা। তো কি অর্ধেক তো হচ্ছে না, অর্ধেকের কম হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অর্ধেক কি হচ্ছে, অর্ধেকের কম হয়ে যাচ্ছে। অর্ধেক না হয়ে তার অনেক কম হচ্ছে, তার অনেক কম হবে। আচ্ছা, 23। চলো কি বলতেছে দেখি। দ্বিপারমাণবিক গ্যাস সমৃদ্ধ কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রা উৎস হতে তাপ গ্রহণ করে। প্রতি প্রসারণের আয়তন 3 গুণ করা হয়। আচ্ছা, 3 গুণ করা সহজ। উদ্দীপকে ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা নির্ণয় করা। আচ্ছা, দক্ষতা বের করতে বলছে। তাহলে গ নম্বর সূত্র হচ্ছে ইটা ইজিক্যাল টু 1 - T2 বাই হচ্ছে T1 গুণ হচ্ছে 100%, তাই তো। আচ্ছা, তাহলে এইটা যদি হয় তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার T1 দেওয়া আছে, রাইট। T1 দেওয়া আছে কত, 500 কেলভিন, কিন্তু T2 আমার দেওয়া নেই। আমরা এখন T2টা বের করা লাগবে। তাহলে T2টা আগে বের করে নেব। T2 বের করার সূত্র কোনটা বলছি, এই যে দেখো T1 V1 T2
V2। তো এখানে কেমন হবে গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান। তাহলে এবার নিয়ে চলে আসো T2 V2 গামা মাইনাস ওয়ান T1 V1 গামা মাইনাস ওয়ান। ওকে, এখান থেকে কী বের করবো আমরা? এখান থেকে আমরা বের করবো হচ্ছে T2। আচ্ছা, T2 যদি বের করতে যাই তাহলে V1, এখানে হচ্ছে V2, এখানে হচ্ছে গামা মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে T1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো কি হবে, V1 এর মান হচ্ছে V আর V2 এর মান হচ্ছে 3V। আচ্ছা, তাহলে V1 এর মান হচ্ছে দেখো V আর এটা হচ্ছে 3V। আচ্ছা, তাহলে এখন দেখো এটার মান হচ্ছে কত, দ্বিপল মান হবে। হ্যাঁ, তাহলে 1 পয়েন্ট, এটা আলফা মান হচ্ছে 1.4। তাহলে 1.4 মাইনাস হচ্ছে 1, আর T1 এর মান যেন কত, T1 এর মানটা 500। তাহলে 500, এটা কাটা, তাহলে 1 অফ 3, 1.4 মাইনাস 1 গুণ হচ্ছে 500। ওকে, এবার দেখো কত আসে, 322.2। ওকে, এত কেলভিন। আচ্ছা, তাহলে এখন দেখো এটা কি হয়, 1, টিটোর মান কত, টিটোর মান হচ্ছে 322.2, 322.2, আর T1 এর মান কত, T1 এর মান হচ্ছে কত জানো, 500। হ্যাঁ, ওকে, গুণ হচ্ছে 100%। ওকে, ক্যালকুলেশন করলে 35.56%। এটা হচ্ছে অ্যান্সার, শেষ। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে ঘ নাম্বার, ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে কি ব্যবস্থা নিতে হবে? তো চলো দেখি ঘ নাম্বার, যদি 60% নিলে কি, মানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে পরিবর্তিত কর্মদক্ষতায়, পরিবর্তিত কর্মদক্ষতা গ্রাহকের কি আছে এখানে হচ্ছে যে আমরা লিখে ফেললাম যে পরিবর্তিত দক্ষতা হচ্ছে তোমার 60%, যেটা আমরা 0.6 T1 মানে 500 কেলভিন, যেটা অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, এরপর হচ্ছে গ্রাহকের পরিবর্তিত তাপমাত্রা, যেটা আমরা বের করতে চাই T2 ড্যাশ। মানে একবার আমি হচ্ছে যে তোমার পরিবর্তিত কর্মদক্ষতা গ্রাহকের তাপমাত্রা কতটা হ্রাস পাইছে সেটা দেখাবো, আর কত বৃদ্ধি পাইছে সেটা দেখাবো। তাহলে এখন সূত্র আমরা কি জানি, আমরা সূত্র জানি এটা ইজিক্যাল টু 1 মাইনাস, যেহেতু আমি এখানে পার্সেন্টেজকে 100 দিয়ে আগে ভাগ করে দিয়েছি, যেহেতু এখানে আমার 100% লেখার দরকার নেই, তাহলে এখানে কি বলবো তোমার জানো, T2, আর এখানে হচ্ছে T1। এটার নাম হবে কি জানো, এই যে নাম দিচ্ছে দেখো T2 ড্যাশ, এই যে T2 ড্যাশ। তাহলে এটা আমি বের করতে চাই, তাহলে এখন এটা যদি এখন বের করতে চাই এটা এরকম যে T2 ড্যাশ, T1টাকে এপারে নিলাম আর ওই পারে পার করে দিলাম। কথা বুঝছো? এটা দেখো, এটা প্লাস মানে এটা মাইনাস, এবার আসলে প্লাস হয়ে গেল, তাহলে 1 আর এটা হয়ে গেলে এরকম হয়ে গেল। অতএব এখান থেকে আমার উদ্দেশ্য কাকে বের করার, যে T2 ড্যাশ বের করলে দেখো এটা গুণ হয়ে যায়। আমি একবার এর আগের বার জাম্প করছি আর কি, বাস। এখন আমরা এখানে মান বসাবো, T1 এর মান হচ্ছে 500, T1 এর মান হচ্ছে 500, আর 1 এর মান হচ্ছে 1, আর এইটার মানটা এখানে তোমাকে ধরতে হবে কত, এই যে 0.6। তাহলে এবার ক্যালকুলেশন একবারে আসবে 200। অতএব তাপগ্রাহকের তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে? 300 থেকে আমরা এটা বাদ দিব, সরি কত জন পেয়েছিলাম আমরা, 322.2, 322.2 মাইনাস 200, এটা যদি আমরা বাদ দিই তাহলে 122.2 জুল, এটা গেল। তাহলে এটা কি করলাম, পরিবর্তিত কর্মদক্ষতা গ্রাহকের তাপমাত্রা হ্রাস। এবার আমরা দেখব পরিবর্তিত তাপমাত্রায় ওই যে যা যা আছে দেখি, এটার মান 0.6, T1 এর মান 500 কেলভিন, T2 এর মান হচ্ছে 322.2 কেলভিন, T1 ড্যাশ এর মান হচ্ছে 1। এখন আমরা এখান থেকে দেখো এবার হচ্ছে T1 ড্যাশটা বের করতে চাই, তাহলে আমি একেবারে তোমাকে বলে দিতেছি T1, আমি একেবারে যদি জাম্প করে হিসাব করে T1 ড্যাশ উপরে চলে যায় হচ্ছে T2, আর এটার মান হচ্ছে 0.6, 1 থেকে বাদ দিলে একবারে 0.4 হয়, এই একবারে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে T1 ড্যাশ তোমার দাঁড়ায় T2 322.2, আর এখানে 0.4, 805.5 কেলভিন। এটা কিন্তু একবারে জাম্প করে দিচ্ছি, বুঝতে পারছো তো? জাস্ট মানে একেবারে 0.41 থেকে ওইটা বাদ দিচ্ছি, 0.6 বাদ দিলে 0.4 থাকে। আচ্ছা, এখন আমি কি করবো, এটা তো পেয়ে গেছি। অতএব তাপ উৎসের তাপমাত্রার পার্থক্য, তারপর 805 থেকে 5 বাদ দিব আমরা কত, 500, 305.5 কেলভিন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলতে পারি তাপ উৎসের তাপমাত্রা
305.5 কেলভিন বৃদ্ধি করা লাগবে। হ্যাঁ, আর তাপগ্রাহকের তাপমাত্রা থেকে কত 122.2 122.2 কেলভিন হ্রাস করা লাগবে। আচ্ছা, ওইটা আমি ভুলে জুল দিয়ে ফেলছি। আচ্ছা, ওই জুলটাকে আমি জুল কেন বলেছি, কেলভিন হবে এটা, সরি এটা কেলভিন, ঠিক করে নিও। হ্যাঁ, কেলভিন এত। তো এই হলো অবস্থা। 60% করতে গেলে এটা বাড়ানো লাগবে আর এটা হচ্ছে কমানো লাগবে। তো দেখো বরিশাল বোর্ড এখানে আরেকটা গ্রাফ দেওয়া আছে। সো এই অঙ্কগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। কি বলতেছে, পিআরভি চিত্রটি একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের P1 ভি গ্রাফের উদ্দীপকে তাপ ইঞ্জিনের সমস্ত প্রসারণে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো দেখো, যেহেতু এনট্রপির পরিবর্তন, তার মানে ডিএস মানে হচ্ছে মেন সূত্র dQ/T। ঠিক আছে, তো চলো দেখি কি বলতেছে। এখানে T1 আছে, T2 আছে, Q2 আছে। আচ্ছা, তাহলে এইটা তুমি যেটা করতে যাচ্ছ, এখন তোমাকে আগে দেখা লাগবে যেখানে T1 মানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 500-র সাথে 273 যোগ করো, 773 কেলভিন। T2 মানে হচ্ছে 200 প্লাস হচ্ছে 273, ঠিক আছে, 200 প্লাস হচ্ছে 473 কেলভিন। আচ্ছা, Q1টা আমরা জানি, এটা বের করবো, ঠিক আছে। আচ্ছা, Q2 মানে হচ্ছে 600 জুল। তাহলে এখন আমি না এখান থেকে যে কিউটা বের করবো করে এখানে বসা দিলে হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে যে কার নোয়া তাপের পরে আসছি Q1 Q2 T1 T2। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি করা লাগবে, এখানে বের করা লাগবে Q1। আচ্ছা, তাহলে Q1 T2 Q2 T1। আচ্ছা, তাহলে এবার আমরা এখান থেকে বের করে নেব Q1 বের করার জন্য Q2 T1 আর নিচে হচ্ছে T2। আচ্ছা, তাহলে এখন দেখো Q2-র মান হচ্ছে 600। ওকে, এরপরে হচ্ছে কি 600, তারপরে হচ্ছে T1-এর মান হচ্ছে 773 আর T2-র মান হচ্ছে 473। আচ্ছা, তাহলে 980.5 এত জুল, বাস। অতএব ডিএস মানে হচ্ছে dQ/T, এইটাই সে dQ যেটা তুমি এখন বের করলাম, তার মান হচ্ছে 980.5। আর টি এর মান কত, টি এর মান 773, তাহলে 980.5, 980/7 দিয়ে দিলাম জুল, এটা অ্যান্সার। আচ্ছা, কি বলছে, উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে উৎসের তাপমাত্রা স্থির রাখার আগে আমাদের বর্তমানটাকে জানা উচিত। অর্থাৎ ঘ নাম্বার আমাদের কি করা লাগবে, বর্তমান কর্মদক্ষতাকে বের করা লাগবে। বর্তমান কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 গুণ হচ্ছে 100%, ঠিক আছে। আচ্ছা, T1 মানে 773, T1 মানে 773, T2 মানে কত, 473 কেলভিন। ওকে, 1 মাইনাস, তাহলে 473 773 গুণ হচ্ছে 100%, 38.81%। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান। এবার পরিবর্তিত অবস্থা দেখব। অতএব পরিবর্তিত অবস্থায় কর্মদক্ষতা। এবার ঘ নাম্বারটা একটু দেখো, অলরেডি করে ফেলেছে অঙ্কটা। কি বলতেছে, তো পরিবর্তিত অবস্থায় কর্মদক্ষতা 1.5 গুণ করার পর নতুন কর্মদক্ষতা তুমি কি করবা, এটা হচ্ছে নতুন ড্যাশ দিচ্ছি, 1.5 তো আগে থেকে পাইছিলাম, তার সাথে এখন কি এটা আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তো সেই মানটা কত বললাম, 38.81%। তো এটা করলে হচ্ছে 58.22%। হ্যাঁ, তো এবার কি করবো আমরা, উৎসের তাপমাত্রা স্থির রেখে কর্মদক্ষতা 28.22% করতে তাপগ্রাহকের নতুন তাপমাত্রা হবে T2 ড্যাশ, এটাকে আমরা T2 ড্যাশ বললাম। এখন সূত্র অনুপাতে এটা ইটা ইজ ইকাল টু 1 মাইনাস T2 ড্যাশ T1। তো এবার আমরা কি করলাম, এই যে T2 আর T1 টিকে নিয়ে নিলাম, 1 মাইনাস এটা করে দিলাম, এটা তো বুঝতে পারছো। সো এখান থেকে আমরা T2 ড্যাশটা যদি বের করি তাহলে 0.4178 T1, তাহলে 0.4178 গুণ T1 এর মান আমার 773 কেলভিন, সেটা বসিয়ে দিলাম। সেটা বসানোর পরে তুমি এখানে অ্যান্সার পাবা 322.96 কেলভিন। তো কেলভিনকে আমি সেন্টিগ্রেডে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করব, 322.96 আছে সেখান থেকে 273কে বাদ দিয়ে দেবো,
তাহলে এটা ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে। সেই কাঙ্ক্ষিত মান আমি পেয়ে গেলাম 49, দেখো ভালো করে বোঝো, আমি পেয়ে গেলাম হচ্ছে 49.96 ডিগ্রি সেন্টিগ্রেড। কর্মদক্ষতা যদি আমরা 1.5 গুণ করতে হয় তাহলে অবশ্যই 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমাদের কী করতে হবে, 49.96 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা লাগবে, তাহলেই সম্ভব হবে। কারণ দেখো এটা কেন ডিগ্রি সেন্টিগ্রেডে করছি, কারণ এখানে অলরেডি উদ্দীপকটাতে দেখলে তুমি বুঝতে পারবা যে উদ্দীপকে কিন্তু বলা হয়েছে, বুঝছো, যে উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটিকে দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা জাস্ট ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে চলে আসছি। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। আচ্ছা, তো চলো পরবর্তীটা চলে যাই। আমাদের সামনে আরও একটা কোশ্চেন চলে আসছে, সিলেট বোর্ড 2023। এখানে T2 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, এটা একটা গ্রাফ। হ্যাঁ, তো সিডি অংশে কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে সিডি অংশটা তুমি এখানে বুঝতে পারতেছো, দেখো যেটা কিন্তু খাড়াভাবে চলে যায় না। হ্যাঁ, এটা কিন্তু কি হয়েছে, এটা তোমার হচ্ছে যে ওইদিকে প্রসারিত হওয়ার চেষ্টা করছে। যদি এখান থেকে আরেকটু খাড়া হইতো তাহলে আমরা বলতাম সেটা সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটু বোঝা লাগবে যে আয়তনটা আসলে কেমন হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সিডি অংশে কৃতকাজের পরিমাণ, তাহলে সি থেকে কোথায় গেছে, তাহলে এখানে ভিটা হচ্ছে তোমার, ভিটা হচ্ছে 2 একক, ভিটা হচ্ছে 2 একক মানে এটা, আর ডিটা হচ্ছে 4, বাস। তাহলে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2, বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। তো চলো আমরা দেখি সিডি অংশে কৃতকাজের পরিমাণ নির্ণয় করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে WCD এটা হচ্ছে সমষ্ণ, আর বেশি টাইম নিলাম না। V2 এটা হচ্ছে V1। আচ্ছা, তো চলো বাদ বাকিগুলো বের করে ফেলি, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে এন হচ্ছে 1 মোল দেওয়া আছে, এখানে হচ্ছে 1 মোল। আচ্ছা, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর টি এর মান সেটা হচ্ছে 400 কেলভিন, ঠিক আছে। আর তো কোনো প্যারা নেই। তাহলে এন এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 400, এটা হচ্ছে লন। ভিটুর মান হচ্ছে কত, ভিটুর মান হচ্ছে আমরা তো বুঝতে পেরে গেছি, ভিটু মানে 4 একক। আচ্ছা, আর V1 মানে হচ্ছে 2, তাহলে এখানে বলবো হচ্ছে 4 বাই হচ্ছে 2, তাহলে অ্যান্সার আসছে 2305 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাস, গ নাম্বারটা সলভ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো ঘ নাম্বার। মেলাগুলা যে শেষ করা লাগবে, মেলা যে একটা দুটা না তো প্রায় 50টার মতো, শেষ সময় লাগবে যে। হয় বইটা সাজানো লাগবে, তুমি এটার দিকে ভুলে গেছিলো নাকি? ঠিক আছে, যাও আমি শেষ করি ঘ নাম্বারটা। আচ্ছা, এ হতে ঘ নাম্বার, এ হতে সিতে নিতে তাপশক্তির পরিবর্তন, বি হতে ডি নিতে তাপশক্তির পরিবর্তন সমান হবে কিনা। আচ্ছা, তাপশক্তির পরিবর্তন সমান হবে কিনা এটা বের করতে বলেছে। আচ্ছা, এ থেকে সি দেখো, এ থেকে সি, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি বলেছে, বি থেকে ডি। তাহলে এই যে বি থেকে ডি, এখানে নিতে তাপশক্তির কেমন পরিবর্তন বা সমান হবে কিনা এটা আমরা একটু দেখবো। সূত্রটা জানি যে ডি কিউ মানে হচ্ছে ডিউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। দেখো এখানে আসলে যেহেতু সিপির ব্যাপার এখানে চলে আসছে, এত তো এক্সপ্লেন করার কিছু নেই, এটাকে ভাঙতে হবে। এটার সূত্র হবে সিপি এন ডিটি, আর এটাকে ভাঙলে হবে পিডিভি। আমাদের এটা অঙ্ক আসলে মেনলি। হ্যাঁ, তাহলে এখন দেখো এই অঙ্কটা করার জন্য এখন দেখি কার কার কত মান দেওয়া আছে, সেই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছো। দেখো এখানে সিপি দেওয়া আছে, তাহলে আমি একটু না এই পাশে অঙ্কটাকে করে নিই যেন তোমাদেরকে বুঝাতে আমার সুবিধা হয়। তো দেখো সিপির মান দেওয়া আছে হচ্ছে তোমার 25.18। আচ্ছা, তাহলে 25.18 জুল পার মোল পার কেলভিন। তাহলে এটা যদি সিপি দেওয়া থাকে, আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে এখন আমরা কি বের করব, আমরা এখন বের করব হচ্ছে সিভি। তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর, দ্যাটস ওয়াই আমরা সিভি মানে সিপি মানে আমরা এখন বলবো আর প্লাস হচ্ছে সিভি। আচ্ছা, তাহলে আর এর মান হচ্ছে 8.314, আর সিবির মান হচ্ছে 25.18, 33.494 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ডিটি এখন দেখি কতর মধ্যে থাকে। ডিটি হচ্ছে তোমার, হ্যাঁ, 400 আর 300, রাইট, তাদের মধ্যে হচ্ছে পার্থক্য 400 আর 300। তাহলে আমরা একবারে বলতে পারি যে 100 কেলভিন। এরপরে ডিভি, তাহলে ডিভির পরিবর্তন কোথা থেকে কোথায় হচ্ছে, যেহেতু এটার মধ্যে, তাহলে 2 আর 1, হ্যাঁ, তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমরা মিটার কিউব, তো এটাকে বলতে পারি 1 মিটার কিউব। এই তো মোটামুটি আমাদের মানগুলো পেয়ে গেছে। এখন জাস্ট আমরা মানগুলো বসে দেবো। আচ্ছা, তাহলে 33.494, এনের মান হচ্ছে 1, 494 পয়েন্ট কিছু ছিল। আচ্ছা, 33.494, ওকে, এনের মান হচ্ছে 1, ডিটির মান হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস, আচ্ছা এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস,
এরপর হচ্ছে প্লাস পি এর মানটা দেওয়া ছিল, এখানে পি এর মানটা যেন কত ছিল, আচ্ছা পি এর মানটা ছিল, দেখো এই যে পি এর মানটা ছিল এই বরাবর, যেহেতু এসি তাহলে এটা 4, তাহলে 4-এর সাথে আমি গুণ করে নেব, তাহলে 4 গুণ 10⁵ আর ডিভির মানটা আমরা পেয়েছি 1, 403.35 গুণ 10³ জুল, এটা গেল। ঠিক আছে, আচ্ছা এবার বি হতে ডি বিন্দুতে, আচ্ছা তাহলে বি হতে ডি বিন্দুতে আমরা বের করতে চাই শক্তি। দেখো একই প্রসেস, হ্যাঁ প্রসেসটা কিন্তু একই যাবে, সেটা কি হয়ে যায়, এটা ডিকিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। ঠিক আছে, তাহলে এটা আবারও এন সিপি ডিটি, ডিডাব্লিউ মানে হচ্ছে পি ডিভি। এবার দেখো এখানে এন এর মান তো চেঞ্জ হবে না, সিপির মানটাও চেঞ্জ হবে না, সিপির মানটাও সেম 33.494। হ্যাঁ হ্যাঁ, ডিটির মানটা এখানে চেঞ্জ হবে না, ডিটির মানও চেঞ্জ হবে না, ডিটির মানটা এখানে 100 হবে। চেঞ্জ হবে হচ্ছে পি এর মানটা, পি এর মানটা তুমি যেখানে 4 নিছো, আর বিডিতে দেখো এখানে চিত্র দেখলে বুঝতে পারবা, এই যে দেখো বিডিতে 2 আছে, 2 বুঝছো 2, আর আয়তনটা দেখো, আয়তনটা দেখো 4 থেকে এখানে মানে 4 থেকে 2 এ গেছে, আর আগের বারে দেখছো মানে জাস্ট 1 এর মধ্যে ব্যবধান ছিল। আচ্ছা তাহলে আমরা এখানে বুঝে গেছি, তাহলে এটা আমরা নিব হচ্ছে 2 গুণ 10⁵ গুণ ডিভির মানটা। ঠিক আছে, ডিভির মানটা কত, ডিভির মানটা হচ্ছে এবার 4 - 2 ছিল মিটার কিউব, তাই না, ওটার দরকার নেই। ওকে, তাহলে 1 গুণ 33.494 গুণ 100 প্লাস 2 গুণ 10⁵ মাইনাস 2, অ্যান্সার আসে একই আসবে 403.35। তার মানে কি তারা দুই জায়গাতেই সমান। ঠিক আছে, তাহলে এ থেকে সি তাপশক্তির পরিবর্তন, বি হতে ডিতে তাপশক্তির পরিবর্তন সমান হবে কিনা, ইয়েস, তাদের তাপশক্তির পরিবর্তন সমান হবে। এটাই অ্যান্সার, বুঝতে পারছো? এই তো, চলো পরবর্তী বোর্ড দেখি। তো দেখো দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23 কিন্তু আরও একটা বোর্ড আছে বুঝছো, বাট ওইটা কিন্তু ঢাকা বোর্ড 23 পুরোপুরি কপি, তো ওই জন্য আমরা ওখানে যাবো না। তো আমরা এখন দিনাজপুর বোর্ড 23 আসবো। তো কি বলতেছে দেখো, 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথম সমষ্ণ প্রক্রিয়া এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন 3 করা হলো। ইঞ্জিনটি 127°C এবং 27°C তাপমাত্রায় কার্যকর আছে। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে মানে এম হচ্ছে তোমার 28 গ্রাম। হ্যাঁ, তো ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা একটু ক্যালকুলেটরটা দিয়ে 1 মিনিট। তো আমরা প্রথমে গ নাম্বার সলভ করবো, খুবই সহজ, এত কথা বলার কিছু নাই। এটা বের করার নিয়ম হচ্ছে 1 - T2 বাই হচ্ছে T1, হ্যাঁ, গুণ হচ্ছে তোমার 100%, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো T1 মানে কি বলতো, তাপ হচ্ছে তাপমাত্রা, তাহলে T1টা আসলে কত বলবা, T1টা এখানে দেখা যাচ্ছে 127, তাহলে 127-এর সাথে তুমি 273 যোগ করে দাও। ওকে, তাহলে 127 প্লাস হচ্ছে 273 যোগ করলে হয় 400। ঠিক আছে, তাহলে 400 কেলভিন। ওকে, এবং টি টু মানে হচ্ছে কি তোমার 27 প্লাস হচ্ছে 273। ঠিক আছে, তাহলে 27 প্লাস হচ্ছে 273 ইজিক্যাল টু 300। আচ্ছা 300 কেলভিন। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা বের করে ফেলবো। 1 মাইনাস তোমার হচ্ছে টিটুর মান হচ্ছে 300, একবারে লিখে দিই 300, আর এটার মান হচ্ছে 400। ঠিক আছে তো, আচ্ছা গুণ হচ্ছে 100%। আচ্ছা যদি আমরা অ্যান্সার বের করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে তোমার 25%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খেলা শেষ। এবার ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, ঘ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের কোন প্রক্রিয়া কৃতকাজ বেশি হবে গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এখানে প্রক্রিয়া তো দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে তোমার সমষ্ণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে এখন আমরা ঘ নম্বরটা প্রথমে বের করব, যে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ। ঠিক আছে, বুঝতে পারার কথা, সমষ্ণ প্রক্রিয়া, এগুলো এত কথা বলতে যাবো না, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে ফাইন, সো ডিডাব্লিউ মানে হচ্ছে সূত্র হচ্ছে NRT লন V2 বাই হচ্ছে V1। আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি, তারপর আমি দেখাচ্ছি। তাহলে এখন এন বের করবো আমরা, ছোটোতে এম বাই বড়োতে এম। আচ্ছা তাহলে গ্রাম কত দেওয়া ছিল, সম্ভবত 28 নাকি না, ও 56। ওকে, তো 56, আর নিচে ছিল হচ্ছে যে তোমার আণবিক ভর হচ্ছে 28 মনে হয়, হ্যাঁ তাহলে 28, তাহলে 56/28। ওকে, 56 ভাগ হচ্ছে 28। ওকে, তাহলে 2
2 মোল, এই হলো বিষয়। ঠিক আছে, আচ্ছা আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা আর কি আছে, আচ্ছা V1, তাহলে V1 মানে হচ্ছে ভি, আর 3 গুণ বলছে মনে হয়, দেখি 3 গুণ বলছে না, হ্যাঁ 3 গুণ, হ্যাঁ তাহলে V2 হবে হচ্ছে 3V, V2 হবে তোমার হচ্ছে 3V। ওকে পেয়ে গেছি, আর তো কোনো ঝামেলা নেই। তাহলে এর মানটা পেয়ে গেছো, এর মানটা হচ্ছে 2, আর এর মানটা হচ্ছে 8.314। আচ্ছা টি এর মানটা দেওয়া হচ্ছে, টি মানে ওখানে T1 বুঝছো, সো T1 এটা হবে, T1 এর মান হচ্ছে 400 কেলভিন, তাহলে আমরা 400 কেলভিন ধরবো। ওকে তাহলে এটা গেল 400, ওকে লন, ঠিক আছে। আচ্ছা ভিটুর মান কত বলো, ভিটুর মান হচ্ছে তোমার 3V আর নিচে হবে 3, সরি নিচে হবে V, তাহলে ভিভি কাটা, তাহলে লন 3, তাহলে 2 গুণ 8.314 গুণ হচ্ছে 400 লন 3, ক্যালকুলেট করি 730709 জুল, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা গেল তোমার কি সমষ্টি প্রক্রিয়া, এবার আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখি, সবই তো তুমি মোটামুটি জেনে গেছো, আর তোমার প্যারা থাকার কথাই না। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ দেখো খুবই সহজ, এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি চলে আসে। হ্যাঁ তাহলে এখন তুমি কি করবা, ডাব্লু মানে হচ্ছে এন আর মাথার উপরে, অ্যান্ড আমি নিব হচ্ছে গামা -1, T1 মাইনাস হচ্ছে T2, এতটুকু আর কিচ্ছু না। আচ্ছা এখান থেকে কয় পরমাণু ছিল বলো, এটা কয় পরমাণু, ওকে সো নাইট্রোজেন ছিল, তার মানে হচ্ছে দ্বিপরমাণু মানে 1.4। আচ্ছা T1 এর মান তো তুমি জানোই, T1 এর মান হচ্ছে 400 কেলভিন, আর T2 এর মান হচ্ছে 300 কেলভিন, এই তো না, আর কোনো কিছু জানার দরকার আছে, একদমই নাই। আর এন এর মান তো তুমি জেনে গেছো না, সেটা হচ্ছে 2। তাহলে এখন তুমি দেখো 2, আর এর মান হচ্ছে 8.314, এটার মান হচ্ছে 1.4 মাইনাস 1, আর এটার মান হবে তোমার 400 মাইনাস 300, এবার অ্যান্সারটা বের করো 4155 জুল। এরকম একটা ম্যাথ আমরা না কিছুক্ষণ আগে করে আসছি, তাহলে এখানে দেখো সিমিলার কি, সবসময় এখানে সমষ্টি প্রক্রিয়াকৃত কাজটা যেন কেমন যেন বেশি হয়। সো W2, তো এটাই বোঝা যাচ্ছে, হয়ে গেল। সো 23-এর কোশ্চেন, আর কোনো প্যাটার্ন মনে হয় না করা লাগবে, আমি যেগুলো করাই দিচ্ছি দেখো, এর বাইরে আসলে আসে না। হ্যাঁ দেখো এই কোশ্চেনটা দেখে অনেক হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু এটার মতো সহজ কোশ্চেন আর একটা অনেক খুবই সহজ। এই গ্রাফটা তো তোমাদের আমি বারবার কত সুন্দর করে ওয়ান শট ক্লাসে কিন্তু বুঝাইছি। উদ্দীপক চিত্রের উভয় কর্ণচক্রে, দুটো কর্ণচক্র দেওয়া আছে, কার্যনির্বাহক বস্তু 1 মোল মানে এনের মান দেওয়া আছে, দ্বিপরমাণু গ্যাস মানে 1.4, ঠিক আছে। চক্র দুটির প্রতি চক্রের সংকোচন ও প্রসারণ অনুপাত যথাক্রমে 1:3 এবং 1:4। ওকে মানে একটা হচ্ছে যে তোমার সংকোচন ও প্রসারণের দুটো অনুপাত দেওয়া আছে আর কি, আর এর মানটা দেওয়া আছে, ফাইন কোনো সমস্যা নেই। উদ্দীপকের প্রথম কর্ণচক্রের কার্যনির্বাহক বস্তুকে বি থেকে সিতে নিতে মোট কৃত কাজ, তাহলে বি থেকে আমরা সিতে নিয়ে যাবো, কোথায় দেখো তো এই জায়গা দেখো ভালো করে বুঝো, এটা বি আর এটা হচ্ছে সি, তো এটা কি এটা সমস্যা, তাহলে এটা রুদ্ধতাপীয়। তাহলে এটা বুঝতে আর বাকি নাই যে আমরা গ নাম্বারে যেটা ম্যাথ করতে যাচ্ছি সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের কি প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা সূত্রটা যেটা জানা সেটা লিখে নেব কোনো কথা ছাড়া, এন আর গামা -1 এবং এটা হবে T1 মাইনাস হচ্ছে T2, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার চলো দেখি কোনটা কী আছে, আমরা সুন্দর মতন লিখব। তাহলে এখানে এন এর মান হচ্ছে কত, 1 মোল, এন এর মান হচ্ছে 1 মোল, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা এবার কার কি বাকি আছে, এবার বাকি আছে তোমার গামা। সো গামার মানটা 1.4, কারণ দ্বিপরমাণু তুমি বুঝতে পারতেছো। ওকে এবার দেখো T1, তাহলে T1টা কত বলা আছে আমরা একটু দেখবো। T1টা এখানে বলা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 60-র সাথে প্লাস হচ্ছে 273, তাহলে 333 কেলভিন। আচ্ছা T2 তো দেওয়া আছে, T2 দেওয়া আছে কত জানো, 211 কেলভিন না, হ্যাঁ 211 কেলভিন। তো ভাই খেলা তো শেষ, আর তো কোনো সমস্যা থাকার কথাই না। তাহলে অ্যান্সারটা হবে কি, এন এর মান হচ্ছে 1, আর এর মান হবে 8.314, আর এটার মান হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, আর এটা T1 এর মান কত, T1 এর মান হচ্ছে কি 333 মাইনাস হচ্ছে 211। ওকে তাহলে এখন দেখি আমরা 2534 পয়েন্ট আসছে তোমার 55 জুল, অ্যান্সার, খেলা শেষ। আচ্ছা এবার বলছে উদ্দীপক অনুসারে কোন কার্যচক্রটি বেশি কার্যকর, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এখন তোমাকে আগে প্রশ্নটা বোঝা লাগবে যে এখানে কোনটা কার্যকর বলছে। আচ্ছা এটা এই সাইডে আমরা অঙ্কটা সলভ করি এবার। আচ্ছা তো ঘ নাম্বার, কার্যকর বলতে কি বলতো, কার্যকর বলতে এখানে বোঝাবে যার তোমার হচ্ছে কর্মদক্ষতা বেশি। তো আমরা একটু প্রথমে দেখি প্রথম কার্যচক্রের ক্ষেত্রে। আচ্ছা কার্যচক্রের ক্ষেত্রে দেখো খুব ভালো করে বোঝো, ঠিক আছে। প্রথম কার্যচক্রের ক্ষেত্রে ওকে তাহলে আমরা সূত্র বুঝে গেছি, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 T1 গুণ হচ্ছে 100%। আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি T2 এর মানটা কত, T2 এর মানটা আমরা আগের বারে পেয়েছিলাম 211 কেলভিন, 211 কেলভিন, এবং T1 এর মান পেয়েছিলাম 333 কেলভিন। সো এটা বের করে দিই, এর নাম 1 দিলাম, হ্যাঁ
আচ্ছা 1 মাইনাস, তাহলে টি2 মান হচ্ছে 211, আর নিচে হচ্ছে 333, এখানে হচ্ছে 100%। ক্যালকুলেশন যদি করি আমরা 1 মাইনাস 30.64%, এটার অ্যান্সার এটা। এবার আমরা ইটা টু বের করবো। তো ইটা টু বের করার জন্য তোমাকে আবার দেখা লাগবে, এখানে কিন্তু T1 ড্যাশ বলছে, মানে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আগের বার যেটাকে আমরা T1 ধরছি, এবার এটাকে T1 ড্যাশ, তো দ্বিতীয় কর্ণচক্র। চলো কোনো সমস্যা নেই। সো দ্বিতীয় একটু অন্য কালার দিই। দ্বিতীয় কাণ্ডচক্রের ক্ষেত্রে আমরা একটু দেখব, কাণ্ডচক্রের ক্ষেত্রে দেখো খুবই সহজ কিন্তু, হ্যাঁ এর মতো সহজ কোশ্চেন কিন্তু আর হয় না। কাণ্ডচক্রের জন্য বা ক্ষেত্রে যেটা লিখি না কেন, জন্য লিখলাম, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে সূত্র হবে ইটা টু ইজ ইকুয়াল টু, আমি বলবো 1 মাইনাস, তুমি একটু লক্ষ্য করে দেখো যে এখানে তুমি T1 বলছো না, এটাকে তুমি T2 বলবা, কিন্তু এটাকে T1 ড্যাশ দিবা, বুঝছো? T1 ড্যাশ গুণ হচ্ছে 100%। তাহলে এখানে T1 ড্যাশটা কত বলো? T1 ড্যাশটা হচ্ছে কত বলো দেখি? 273 তো যোগ হবে তার সাথে 70, ঠিক আছে? এত কেলভিন, তাহলে 273 প্লাস 70, 343 কেলভিন, ওকে। আচ্ছা এই তো, এখন বাদ বাকি তো তোমার জানা, T2 মানে 211, T2 মানে 211, এটা তো মুখস্থ, 211 কেলভিন, ওকে। এখন দেখো 1 মাইনাস T2 এর মান হচ্ছে কত? T2 এর মান কত? T2 এর মান 211, সরি 211, আর এটার মান হচ্ছে কত? 343 গুণ হচ্ছে 100%, ওকে। তো আমরা একটু ক্যালকুলেশন করি, এটা তো ক্যালকুলেশন যদি করি তাহলে অ্যান্সারটা কত আসে? এটা আসে 38.48%। ক্যালকুলেশন হ্যাঁ ঠিকই আছে এটা। তাহলে কোনটা বড় হচ্ছে? এটা বেশি কার্যকর, তার মানে ইটা টু। আমরা এখন বলে দেবো ইটা টু হচ্ছে বড় ইটা ওয়ান থেকে, তার মানে কে বেশি কার্যকর? দ্বিতীয়টি বেশি কার্যকর, বেশি কার্যকর হয়ে গেল, ওকে। আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঢাকা বোর্ড 22, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.07 কেজি বরফে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হয়ে গেছে। কথাটা বুঝতে হবে তোমাকে, এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিছে। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত হলো। দেওয়া আছে বরফ গলার আপেক্ষিক সত্য তাপ 3.36, ঠিক আছে 3.36, 10 টু দি পাওয়ার, এখানে হবে 10 টু দি পাওয়ার 5, ওকে 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি, ওকে। এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। গরমের প্রশ্ন, বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল? তার মানে তোমার থেকে কি জানতে চাচ্ছে? এই জানতে চাচ্ছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি কি কি আছে এখানে। আচ্ছা তাহলে দেখো এখানে এম এর মান দেওয়া আছে হচ্ছে 0.07 কেজি, আচ্ছা ভালো কথা। এরপরে এইচটা জানতে চাচ্ছে, এইচ মানে হোয়াট, আমি আগেই বলে দিলাম। এরপরে দেখো তোমার হচ্ছে বরফ কি দেওয়া আছে, হ্যাঁ আপেক্ষিক সূত্রতা মানে এলএফ, যার মান দেওয়া আছে হচ্ছে 3.36 গুণ 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি, ওকে। আচ্ছা তারপরে এস এর মান হচ্ছে 4200, আচ্ছা দিয়ে রাখলাম, জুল পার কেজি পার। অটোমেটিকলি এখানে যেহেতু এইচ আছে জি চলে আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটাও এই টপিকে তোমাদের আমি পড়েছি তাপ, আসলে কোন সূত্র পড়বে? ওই যে আমি তোমাদের পড়েছিলাম যে শক্তির নিত্যতাও তাপ শক্তি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এইচ মানে ইপি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে একটা বস্তুকে তাপ দিলে তার অবস্থার বা তাপমাত্রা পরিবর্তন, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে ইপি মানে হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে ইপি মানে হচ্ছে এমজিএস, আর কিউ মানে হচ্ছে এমএলএফ। এখন মজার বিষয় হচ্ছে এখানে আবার দেখো কি বলছে, যে এতে বিভব শক্তির সাথে আবার 55% তাপে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এখন তুমি কি করবা? এই যে এটার সাথে 55%কে আমি আগে ভাঙে নেব, তাহলে এখানে দেখো 55%, তাহলে বিভব শক্তির একটু পাশে লিখে রাখি যে বিভব শক্তির, ঠিক আছে কত পার্সেন্ট? 55%, 55% হয় ইপি এর 55% ইজিক্যাল টু কিউ। তাহলে এখন দেখো ইপি এর 55% করলে 55 বাই হচ্ছে তোমার 100, 0.55, তখন কী হবে? 0.55। এবার এই 0.55-এর সাথে আমরা এমজিএস নিয়ে নেব, বুঝছো? এমজিএসটা নিয়ে নেব। এবার এমএলএফ, ওকে। এবার দুই পাশে আমরা একটা কাজ করতে পারি, এম আর এমটা কিন্তু কেটে দিতে পারি। তো আমার উদ্দেশ্য কাকে বের করা? আমার উদ্দেশ্য হচ্ছে জিএসকে বের করা, মানে এইচকে বের করা, সরি। তাহলে এইচ যদি বের করতে চাই, মাথার উপরে থেকে হচ্ছে এলএফ, আর নিচে চলে আসে আমার কত? নিচে আমার চলে আসে হচ্ছে 0.55, তার সাথে জিএস, জি এইচ কেন আসবে? আবার জি আসবে। আচ্ছা এবার তুমি মানটা বসাতে পারো, 3.36 গুণ 10 টু দি পাওয়ার 5, জাস্ট মানটা বসানো, 0.55, জি এর মান হচ্ছে 9.8। এবার এটা ক্যালকুলেশন করি, 62,337.66 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? দেখো কি সুন্দর করে বের করে ফেলছে। আচ্ছা এবার কি বলছে?
ঘ নাম্বারে যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে? এন্ট্রপির আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, কি বলছে? বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে, এবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি বলছে, কোন ক্ষেত্রে পরিবেশের উপরে অধিক প্রভাব পড়বে? এন্ট্রপির আলোকে ব্যাখ্যা করো। তাহলে এন্ট্রপির আলোকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা চলো দেখি ব্যাখ্যা করে দিই। সো নাম্বারে যদি এখানে এন্ট্রপির পরিবর্তন করতে বলেছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা প্রথমে DS1 বের করব। ঠিক আছে, তো DS1 আমরা জানি হচ্ছে ডিকিউ বাই হচ্ছে টি। তো প্রথমে দেখো বরফ গলন এবং বরফ গলা পানি মানে বরফ মানে অবস্থার পরিবর্তন। প্রথমে কিন্তু কী পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে অবস্থার পরিবর্তন হলে আমরা সবাই জানি, আমি তোমাদের অলরেডি শিখাইছি অবস্থার পরিবর্তনের সূত্র হচ্ছে কি বলো, যে কিউ মানে MLF, রাইট? তাহলে এম এর মান তো দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 0.07, আর LF এর মানও দেওয়া আছে 3.36 গুণ 10⁵। আচ্ছা, এইটা আমি এখন মানটা বসাই দেবো। আচ্ছা, আর এই পাশে দেখো, এই পাশে হচ্ছে টি, এটা আইস যেহেতু, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, এটা তো বোঝাই যাচ্ছে। ডিকের মান হচ্ছে 0.07 গুণ হচ্ছে 3.36 10⁵, আর নিচে 273 কেলভিন। ওকে, এবার এটা ক্যালকুলেট করি, 86.15 জুল পার কেলভিন। তাহলে এটা DS1 পেয়ে গেলাম। হ্যাঁ, এবার একটু DS2 বের করবো, মানে তোমার হচ্ছে কি মানে এন্ট্রপি। তাহলে এটা পেয়ে গেছে না, দেখো তো এটা বুঝে গেছে না? তাহলে এবার DS2টা দেখো, তাহলে DS2, তো DS2 বের করার জন্য আমরা অন্য কালার ইউজ করি, DS2। তো এখন আচ্ছা, তো 2 নম্বরে যখন এটা আমরা অবস্থার পরিবর্তন, তারপরে দেখতেছি 5 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নতি হয়েছে, বুঝছো? তার মানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাহলে সরাসরি MS লন T2/T1, তার মানে এটা কিসের পরিবর্তন হয়েছে বলো? এটা আবার তাপমাত্রা। আগের বার কিসের পরিবর্তন করছো? অবস্থার। আর এবার হচ্ছে তাপমাত্রা। এবার দুটো স্টেপ, আমি কিন্তু তোমাদের এন্ট্রপির অঙ্ক সুন্দর করে পড়াই দিছি। আচ্ছা, এম এর মান হচ্ছে 0.07, এস এর মান হচ্ছে 4200, যেহেতু পানিতে চলে আসছো। লন T2 মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নতি হয়েছে, তাহলে 5 প্লাস হবে 273, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি 273 প্লাস 5, ওকে 278। আচ্ছা, আর ওইটা তো ওটাই থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। ওকে, তাহলে এখন দেখো টি টু হচ্ছে তোমার 278, আর এটা হবে 273। সো ক্যালকুলেট করলে হয়ে যাবে। আচ্ছা, কথাটা কি বুঝতে পারছো? দেখো প্রথমটা দেখো অবস্থার পরিবর্তন করছে, তারপরে তাপমাত্রা কিভাবে বুঝলাম? দেখো বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা, তাহলে বরফ গলাটা এটা হচ্ছে যে প্রথম মানে তোমার হচ্ছে আইস বিন্দু মানে বরফ বিন্দুতে, তারপরে কি হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি, তার মানে কি বরফ থেকে তাপমাত্রা আসছে। তাপমাত্রা আসার জন্য কত ডিগ্রি হয়েছে দেখো তো? বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয়েছে। কথা বুঝছো? ওই জন্য আমি কি করলাম, প্রথমে আমি অবস্থার পরিবর্তন করলাম, তারপরে তাপমাত্রা পরিবর্তন করলাম। এবার এই DS2টা আমি ক্যালকুলেশন করার পরে 5.43 জুল পার কেলভিন। দেখো তাহলে এখানে কে বড় হচ্ছে? DS1, তাহলে এটার প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে, রাইট? DS1 বড় কার থেকে? DS2 থেকে। আচ্ছা, তো অবশ্যই এটা কি এন্ট্রপির মানে কি বলে, বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব তো পড়ছেই। তো কে বেশি? DS1 বেশি, আর DS2টা হচ্ছে কম। সো এই তো মোটামুটি হয়ে গেল। তাহলে এইভাবে এখন তুমি বের করে ফেলতে পারো। সো এইটা হয়ে গেল। চলো 22-এর আরেকটা কোশ্চেন করলে মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে। সো দেখি 22-এর আরেকটা কোশ্চেন আমরা একটু করব। চলো রাশিয়া 22 কি বলতেছে? আদর্শ তাপমাত্রা ও চাপে। ওকে, আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম। আচ্ছা, 1 মোল, তার মানে এখানে হচ্ছে গামার মান হচ্ছে তোমার 1.67, যেহেতু হিলিয়াম হচ্ছে 1 পরমাণু গ্যাস রাখা আছে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়া এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে 1.5 গুণ করা হয়েছে। গণনা বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। খুবই সহজ, এটা নিয়ে এত কথা বলতেই যাবো না। তাহলে এখানে কোন সূত্র পরে বুঝতে পারতেছো? P1V1 গামা এবং হচ্ছে P2V2 হচ্ছে গামা। তোমার এখান থেকে কী বের করা লাগবে? তাহলে P2V2 গামা, P1V1 গামা, এখান থেকে তোমাকে P2 বের করা লাগবে। P2 যদি বের করতে যাও তাহলে V1, আর এখানে হবে V2, এখানে মাথার উপরে হবে হচ্ছে গামা, আর এখানে হবে হচ্ছে P1। কথা বুঝছো? তাহলে এখন দেখো প্রমাণ চাপ যেহেতু বলছে, তাহলে P1 মানে হচ্ছে 1 ATM, হ্যাঁ, বা 1.01 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, তুমি যেটা ইউজ করতে পারো। V1 মানে হচ্ছে V, আর V2 মানে হচ্ছে 1.5V। 1.5 গুণ বলছে, ওই যে 1.5 গুণ বলছে, বুঝছো? আর এটার মান তো বুঝতে পারছো, 1 পরমাণু 1.67। এই তো খেলা শেষ। তাহলে এখানে যদি এখন আমরা ক্যালকুলেট করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে V1 এর মান হচ্ছে কি তোমার, প্রথমে V1 এর মান হচ্ছে V, ঠিক আছে? V1 এর মান হচ্ছে V, হ্যাঁ ঠিক আছে। আর এটার মান হচ্ছে 1.5, সো 1.5V। ওকে, এখানে হবে 1.67, আর P1 এর মান হচ্ছে তোমার সরাসরি 1.013 গুণ 10⁵। ওকে, দেখো VV কাটা, তাহলে 1/1.5, 1.67 হচ্ছে 1.013 গুণ 10⁵। আচ্ছা, একটু ক্যালকুলেশন করি। 5.14 একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, 10⁴।
নিউটন পার মিটার স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, গ নাম্বার শেষ। উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়া বেশি কাজ সম্পন্ন হয়েছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে দুইটা প্রক্রিয়া কাজ আছে রে ভাই, একটা রুদ্ধতাপীয় আর এটা হচ্ছে সমষ্ণ, এর বাইরে তো আর কিছু নাই। আচ্ছা, তো প্রথমে চলো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ঘ নাম্বার সমষ্ণ। ওকে, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজটা আমরা দেখে নিই। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। ওকে, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ, ডাব্লিউ মানে হচ্ছে এনআরটি লন ভি2 বাই হচ্ছে ভি1। এটা তোমার মোটামুটি মানে মুখস্থ হয়ে, তাহলে এন এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 1 মোল, ঠিক আছে। আর এর মান তো তুমি জানো 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, টি এর মানটা টি1 মানে বুঝতে পারছো 273 কেলভিন হবে, মানে টি মানে টি1 মানে টি আর কি, আর কিছু না। সো ভি2 মানে হচ্ছে কত, 1.5 গুণ বলছে না। ওকে, তাহলে 1.5 ভি আর ভি1 মানে হচ্ছে ভি। আচ্ছা, এখন খালি মান বসো। 8.314, টি এর মান হচ্ছে 273 লন, ভি2 এর মান হচ্ছে 1.5 ভি আর এটা ভি, তাহলে ভি কাটা, তার মানে বোঝা যাচ্ছে 1 গুণ 8.314 273 লন 1.5। সো ক্যালকুলেশন করো, 920.29 জুল অ্যান্সার। এটা কোন প্রক্রিয়া, সমস্যা। তো ভাই এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বোঝানো লাগবে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্র কি জানি আমরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্র কি জানি, W2 বলবো, উপরে থাকবে এনআর গামা -1 T1 মাইনাস হচ্ছে T2। দেখি কে কে আছে আর কে কে নাই। T1 এর মান আমরা জানি, T1 এর মান হচ্ছে কত, 273 কেলভিন। আচ্ছা, তুমি কি T2 জানো? T2 কিন্তু জানো না, তার মানে T2 আগে বের করে নেওয়া লাগবে, মানে কাহিনী আছে। এর মান হচ্ছে 1 মোল, কাহিনী এখানে একটাই, ওই যে এখন ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে বের করে নেব। এর মান হচ্ছে 1.67। ওকে, T1 T2। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, সবার আগে এখানে T2টা বের করে নিই। তাহলে এটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে আমাদের, তাহলে এখন আমরা এই সূত্রে ফেলবো T1 V1 গামা -1 T2 V2 গামা -1, এই তো না। তাহলে এখান থেকে আমার T2 বের করার উদ্দেশ্য। আচ্ছা, অন্য কালার দিয়ে করি এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে এটা পরে নিয়ে চলে আসো, T2 V2 গামা -1 T1 V1 গামা -1, T2 মানে হচ্ছে V1, এখানে হচ্ছে V2, এখানে হচ্ছে গামা -1 আর এখানে হচ্ছে T1। সো খেলা শেষ। আচ্ছা, V1 এর মানটা কত ছিল জানো, V1 এর মান ছিল V। আচ্ছা, V আর এটার মান ছিল হচ্ছে 1.5 V। আচ্ছা, 1.67 মাইনাস 1 আর T1 এর মান হচ্ছে 273। ভিভি কাটা 1/1.5, তার উপরে 1.67 মাইনাস 1 গুণ হচ্ছে 273, 208.056 কেলভিন। বাস, তুমি T2 এর মান পেয়ে গেছো, মানে এই অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসো, এবার একটু অন্য কালার মারি, সবুজ দিয়ে করি। এন এর মান 1 আর এর মান হচ্ছে 8.314, তোমার কাঙ্ক্ষিত কাজ শেষ। এটার মান 1.67, এটার মান হচ্ছে 1 আর এখানে হচ্ছে T1 এর মান হচ্ছে 273 মাইনাস, এই লাইনটা আমি নিচে লিখলাম, হ্যাঁ। T2 এর মানটা 208.056। ওকে, এটা লেখার দরকার নেই, আপাতত লিখলাম। আচ্ছা, এটা একটু বুঝে নিও, হ্যাঁ। এই যে এরকম, মানে এখান থেকে এটা মাইনাস করছে। এবার একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে, আচ্ছা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, নাহলে তোমরা অনেক আবার ভুল বুঝবো আমাকে। 1.8314 1.67 মাইনাস 1, হ্যাঁ। তারপরে 273 থেকে বাদ দিছি আমি 208.056। এবার অ্যান্সারটা দেখো কত আসে, 805.89 জুল। দেখো, সবসময় সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজে বেশি হয়, হ্যাঁ। দেখো আবারও প্রমাণ তাই হলো যে 805 আর এটা হচ্ছে 920। তাহলে তুমি কি বলবা, তুমি কি বলবা বলো, এখানে কি বলবা, W1 বড় W2 এর থেকে, বাস এই হলো বিষয়। তো মোটামুটি যেগুলো করার দরকার আমি করাই দিছি। তো একটা কথা তোমাদের শুধু বলতে চাই যে এখানে তুমি কয়টা জিনিসটা মাথায় রাখবা। দেখো, আমি তোমাকে বলতে চাই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এবং সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার যে সূত্রগুলো আছে না, দেখো ম্যাক্সিমাম সময় কি হচ্ছে বলো তো, তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করতে বলা হচ্ছে, কিন্তু কৃতকাজের সূত্র কিন্তু আমরা সবাই জানি, ডাব্লিউ মানে কি বলো, এনআর গামা -1 এবং T1 মাইনাস T2, সেখানে ম্যাক্সিমাম T2টা কিন্তু মিসিং থাকছে। যখন T2 মিসিং থাকছে, যখন T2 ইজ মিসিং, তখন আমরা কি করছি ভাইয়া, তখন আমরা কিন্তু চলে যাচ্ছি T1 V1 গামা -1 T2 V2 গামা -1। এখান থেকে আমরা আবার নতুন করে T2 বের করে মানটা বসাচ্ছি, এটা একটা হচ্ছে। আচ্ছা, আরেকটা কি হচ্ছে, কৃতকাজ বের করতে বলছে। তো কৃতকাজটা বের করার জন্য কোন প্রক্রিয়া, হয় সমষ্ণ নাহলে রুদ্ধতাপীয়। আচ্ছা, আর কি হতে পারে, এনট্রপি, সমষ্ণ নাহলে রুদ্ধতাপীয়।
সো এন্ট্রপির ব্যাপারটাও তো আমি তোমাকে খুব সুন্দর করে ক্লিয়ার করছি রে ভাই, এন্ট্রপির ব্যাপারটা সুন্দর করে ক্লিয়ার করছি না, এন্ট্রপিও ক্লিয়ার করছি, তাহলে এন্ট্রপিও তোমার শেষ হয়ে গেল। এরপরে আসো দক্ষতা। এই দক্ষতা কোনটা কোনটা? কার্ণ আর হচ্ছে কি তাপ। ভাই এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই, আমি তোমাকে সব টাইপ টাইপ করে করাইছি, যতগুলো কোশ্চেন করাই দিলাম না, এগুলো কোশ্চেন করলে তোমার মোটামুটি একটা ভালো রকমের ধারণা চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, ওয়ান শট এই যে যে সিকিউ ক্লাসটা দিলাম কমপ্লিট করে ফেলো, পিডিএফ না করে সুন্দর করে প্রত্যেকটা ক্লাস দেখে 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 সলভ করো, সব কিছু হয়ে যাবে। ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।